हेलो हाय एवरीवन वेलकम टू টার্গেট ব্যাচ লেটস ইমপ্রুভ নার্সিং টার্গেট ব্যাচ আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঠিক আছে, দেখো তোমরা যারা আজকে এখানে এসেছো যে ভরসা করে এসেছো যে হ্যাঁ আপকামিং 2026-এর এএনএম জিএনএম পরীক্ষায় যাতে তোমাদের একটা ভালো রেজাল্ট হয়, তাহলে হ্যাঁ তুমি একটা ভালো জায়গায় এসেছো। ঠিক আছে, দেখো তোমরা আমার উপর ভরসা রেখেছো, আমরা তোমাদের উপর ভরসা করছি যে হ্যাঁ এতটুকুন কনফার্ম থাকো টোটাল সিলেবাস খুব ভালো করে কমপ্লিট করানো হবে এবং সব জিনিস ঠিকঠাক করে ক্লিয়ার হবে। ঠিক আছে, কিন্তু আমাদের প্র্যাকটিসটা কিভাবে করতে হবে, একটা করে চ্যাপ্টার কমপ্লিট করব, চ্যাপ্টার কমপ্লিট করার পর ওই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অ্যান্সার আমাকে নিজে থেকে লাগাতে হবে। ক্লাসেও আমি অনেক কোয়েশ্চেন অ্যান্সার করাবো, সেই কোয়েশ্চেন অ্যান্সার গুলো করার পর তোমাকে নিজের থেকে কোয়েশ্চেন অ্যান্সার লাগাতে হবে বাড়িতে। দেন কোনো রকম প্রবলেম হলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, লাইভ সেশন তো হবেই, তোমরা ওখানে আমাকে জিজ্ঞাসা করে নেবে। কোনো রকম যাতে ডাউট না থাকে, ঠিক আছে, কোনো রকম ডাউট নিয়ে যাতে তুমি বাড়িতে বসে না থাকো, যা ডাউট থাকবে লাইভ সেশনে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তো ওয়েলকাম। হ্যাঁ হাদিশা, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। দেখো তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখছো, এটা ইউটিউবেও যেহেতু অ্যাজ আ ডেমো ভিডিও যাবে, তো যারা ইউটিউবে দেখছো তাদেরকেও আমি বলবো যে হ্যাঁ তুমি যদি এখনো পর্যন্ত ব্যাচে এনরোল না হয়ে থাকো তাহলে ব্যাচে এনরোল হয়ে নাও, কারণ এখানে প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালো করে কমপ্লিট করব। তো তোমাদের জন্যই এত কিছু করা হচ্ছে। দেখো টার্গেট ব্যাচে আমরা যে জিনিসটা করবো না, সব জিনিসগুলো খুব ভালো করে দেখবো যে হ্যাঁ কোন জায়গা থেকে কত ওয়েটেজ আছে। যেরকম আমরা চ্যাপ্টার কমপ্লিট করানোর আগে, মানে চ্যাপ্টার স্টার্ট করার আগে আমি তোমাকে বলে দেবো যে এই চ্যাপ্টার থেকে এত কোয়েশ্চেন আসে, এখান থেকে এই টাইপের কোয়েশ্চেন গুলো খুব বেশি বেশি আসে। তো এই জিনিসগুলো তুমি বুঝতে বুঝতে যাবে। হ্যাঁ তুমি যদি খাতা নিয়ে বসো তাহলে অবশ্যই পাশে একটু শর্ট নোট করে রেখো, কারণ এই জিনিসগুলো যে বলবো যে এই পার্ট থেকে এটা ইম্পর্টেন্ট, দেন অন্য কোনো চ্যাপ্টার থেকে বলবো এটা ইম্পর্টেন্ট, তো ওই জিনিসগুলো যাতে খাতায় শর্ট নোট হিসেবে থাকে। কারণ এই জিনিসগুলো যদি থাকে তাহলে পরীক্ষার আগে যদি তুমি একবার চেক করো তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার আগে টোটাল সিলেবাস ধরে ধরে পড়া পসিবল হয় না। তাহলে পরীক্ষার আগে যাতে তুমি তাড়াতাড়ি পড়াশোনা করতে পারো তার জন্য তোমাকে সারা বছর থেকে একটু ডিসিপ্লিনড ওয়েতে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো গুড মর্নিং সবাইকে, পূজা গুড মর্নিং, কোয়েল গুড মর্নিং। চলো আচ্ছা চলো, আজকের এই ক্লাসটা প্রথম ক্লাস, তো তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন হবে যে হ্যাঁ তোমরা তোমরা সবাই কোথা থেকে এসছো। আচ্ছা তোমরা সবাই কোথা থেকে আছো আমাকে একটু বলে দাও। আর আজকের যে জিনিসটা আছে টার্গেট ব্যাচ, যেটা আছে টার্গেট ব্যাচে কোন চ্যাপ্টার আমরা স্টার্ট করব। দেখো টার্গেট ব্যাচে আজকে আমরা যেটা ফার্স্ট করব ওটা হচ্ছে আলু। আলু যদি আমরা স্টার্ট করি, এবার আমি তোমাদেরকে বলছি যে হ্যাঁ তোমরা অনেকেই আছো যারা কি হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, যারা সায়েন্স থেকে এসেছো তো তাদের প্রবলেম হওয়ার কথা না, কিন্তু তাতেও আমি ইচ্ছে করছি না কিছু, কিন্তু যারা আর্টস থেকে এসেছো তাদের অনেক প্রবলেম হতে পারে। কিন্তু তোমরা যদি ভাবো যে হ্যাঁ এটা প্রবলেম হবে বা সামথিং কিছু, তাহলে আমি বলছি তোমাকে দেখো আলো চ্যাপ্টারটা আমরা যেরকম স্টার্ট করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতন কমপ্লিট করব। তুমি জাস্ট জিনিসগুলো একটু মতো ভালো করে শোনো, আমি গ্যারান্টি দিচ্ছি জিনিসগুলো একটা ডাউট তোমার থাকবে না। ডাউট কখন হবে, যখন তুমি কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে যাবে তখন কিছু কিছু ডাউট হতে পারে, বাট আপাতত কনসেপ্টে কোনো রকম ডাউট হবে না, এটা আমি বলে দিচ্ছি। আর যদি ডাউট হয় তাহলে ক্লাসে আমরা ওটা কি করে যাব, কমপ্লিট করে যাব। ঠিক আছে, আচ্ছা পূর্ব বর্ধমান, কোয়েল পূর্ব বর্ধমান, আচ্ছা শর্মিষ্ঠাও পূর্ব বর্ধমান। ঠিক আছে, ঠিক আছে, কোয়েল ব্যানার্জি হচ্ছে সায়েন্স। আচ্ছা যারা সায়েন্স নিয়ে আছো তাদের তো এই জিনিসগুলোতে বেশি প্রবলেম হবে না, বাট হ্যাঁ একটা প্যাটার্ন যেহেতু তোমাকে বুঝতে হবে, তো প্যাটার্নটা ঠিকঠাক করে বুঝতে হবে যে হ্যাঁ আলো থেকে কেমন টাইপের কোয়েশ্চেন আসে। তোমাদের যদি বলি 2023-এও আলো থেকে একটা কোয়েশ্চেন এসছে, 2024-এ আলো থেকে একটা কোয়েশ্চেন এসছে। এই যে একটা একটা কোয়েশ্চেন এসেছে না, এটা এমন না যে যেমন তেমন কোয়েশ্চেন দিয়ে আছে, এখানে ভালো কোয়েশ্চেন দিচ্ছে, মানে কোয়েশ্চেনের লেভেল যদি বলো তাহলে খুব ভালো ছিল, মানে একটু টাফ লেভেলের কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, 2023-ও 2024-এ। 2025-এর যদি কথা বলি তাহলে 2025-এ এখান থেকে 3 মার্কসের কোয়েশ্চেন, তিনটা কোয়েশ্চেন এসছে এখান থেকে। তো এই চ্যাপ্টারটা তো খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এতটুকু তোমরা জিনিস মাথায় রাখো, তার কারণ এটা আপাতত ট্রেন্ডিং এ আছে, মানে এখান থেকে কোয়েশ্চেন ভালো ভালো কোয়েশ্চেন করা যায়। ঠিক আছে, তো 2025 এবার তোমাদের জন্য 2026-এর জন্য, 2026-এর জন্য কি হয়ে যাচ্ছে, আলু চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। দেখো আলুর মধ্যে যে জিনিসগুলো আমরা করব, তোমাকে যদি বলি আলোতে আমরা কি কি জিনিস করব, তাহলে আলোতে ফার্স্ট তো আমাদের এখানে পড়তে হবে হচ্ছে
তিনটা জিনিস পড়তে হবে। একটা হচ্ছে প্রতিফলন, প্রতিফলন, দুই প্রতিসরণ, আর তিন হচ্ছে কিছু বিশেষ ঘটনা যেগুলো আছে ওই ঘটনাগুলো ধরে আমাদেরকে পড়তে হয়। প্রতিফলন বলতে প্রতিফলনের মধ্যে আমরা কি কি পড়বো? এক হচ্ছে দর্পণের মধ্যে প্রতিফলন হবে, তো দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে আমার সমতল দর্পণে প্রতিফলন, সমতল দর্পণে প্রতিফলন, আর এটা হচ্ছে গোলীয় দর্পণ। তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? ওটা হচ্ছে গোলীয় দর্পণে প্রতিফলনটা ইম্পর্টেন্ট। সমতল দর্পণেটা অল্প অল্প জানতে হবে, বাট গোলীয় দর্পণটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এতটুকুন জিনিস ক্লিয়ার? বলো, চ্যাপ্টার নিয়ে আর কারো কোনো রকম ডাউট আছে? কারো যদি কোনো রকম জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো, বাট এতটুকুন জিনিস বুঝতে পারছো তো তোমরা সবাই? আচ্ছা ঠিক আছে স্যার, একটু টার্মিনোলজি গুলো ইংলিশে বলে দেবো। তো ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে, আলো হচ্ছে এখানে লাইট, লাইটের কি হবে আমরা প্রতিফলন, প্রতিফলন হচ্ছে রিফ্লেকশন, প্রতিসরণ রিফ্র্যাকশন, রিফ্লেকশন, রিফ্লেকশন, আরেকটা কি হচ্ছে রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন। ঠিক আছে, এই দুটা জিনিস ভালো করে পড়বো, দেন কিছু ঘটনা আছে ওই জিনিসগুলো আমরা পড়বো। আর রিফ্লেকশন যেটা হচ্ছে ওটা কি হচ্ছে প্লেন মিররের রিফ্লেকশন, আর এটা হচ্ছে কার্ভ মিররের রিফ্লেকশন। ঠিক আছে, কার্ভড মিররের রিফ্লেকশন মানে গোলীয় দর্পণ। এর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ কাকে বলবো? কনভেক্স মিরর, কনভেক্স মিরর, কনভেক্স মিরর, আর একটা হচ্ছে কনকেভ মিরর। এই জিনিসগুলো নিয়ে আমি তোমাদেরকে বলছি, আপাতত জিনিসটা ঠিকঠাক করে দেখতে থাকো। ঠিক আছে, চলো তাহলে এটা গেল আমাদের টোটাল ওভারঅল চ্যাপ্টারটার মধ্যে কি কি করতে হবে। চ্যাপ্টারের মধ্যে এতটুকুন জিনিস আছে, এই রিলেটেড কতগুলো নিউমেরিক্যালস থাকবে, নিউমেরিক্যালস গুলো ক্লিয়ার করতে হবে, বেসিক থিওরি যেগুলো আছে ওগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে, দেন চ্যাপ্টার কমপ্লিট। ঠিক আছে, চলো ফার্স্ট যেটা আছে ওটা হচ্ছে প্রতিফলন। যদি তোমাদেরকে বলে দিই তাহলে প্রতিফলনের ক্ষেত্রে কি হবে, দেখো প্রথমে তো এই জিনিসটা বেসিক বোঝার জিনিস যে প্রতিফলনের জন্য কি হবে। এখানে একটা আলো আসলো, এখানে প্রতিফলিত হচ্ছে, মাঝেরটা কি? মাঝেরটা হচ্ছে অভিলম্ব বা নর্মাল। দেখো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা অভিলম্ব বলি বা নর্মাল বলি, এন দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এইটা কি? এটা হচ্ছে রিফ্লেক্টর বা প্রতিফলক, প্রতিফলক বলতে পারো বা রিফ্লেক্টর। এখানে কি আছে? ইনসিডেন্ট রে, আপতিত আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এখান থেকে আলো যেটা যাচ্ছে ওটা হচ্ছে রিফ্লেকশন বা রিফ্লেক্টেড রে, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? আলো আসছে দেন আলো যাচ্ছে। তাহলে ফার্স্ট আমাদের যেটা জানতে হবে ওটা কি হচ্ছে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, আর কি এই যে প্রতিফলকটা কি হবে একই সমতলে থাকবে, সেম প্লেনে থাকবে। ঠিক আছে, একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। এটা তোমরা পড়ে এসছো, ক্লাস 7-8 পড়ানো হয়, তো এটাই জাস্ট আমি বলে দিলাম। দেন 2 নাম্বারটা কি হবে? অ্যাঙ্গেল আই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল আই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। এটা হচ্ছে প্রতিফলনের দুটো সূত্র। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রতিফলনের দুটো সূত্র। এইবার যেটা আমাদেরকে পড়তে হবে ওটা হচ্ছে প্রতিফলন। প্রতিফলনের মধ্যে যেটা বেশি ভালো করে পড়তে হবে ওটা হচ্ছে গোলীয় দর্পণে প্রতিফলন। প্রতিফলন সবাই শর্ট নোট করতে থাকো, হ্যাঁ। প্রতিফলন বা রিফ্লেকশন, রিফ্লেকশন, রিফ্লেকশনের মধ্যে যেটা পড়তে হবে একটা হচ্ছে সমতল দর্পণে, আর এটা হচ্ছে গোলীয় দর্পণে। গোলীয় দর্পণ মানে কার্ভড মিরর। কার্ভড মিররে যখন কি হবে রিফ্লেকশন হবে, এখানে দুটা টাইপের হয়, একটা হচ্ছে কনভেক্স মিরর আর একটা কনকেভ মিরর। কনভেক্স মিরর আর এটা হচ্ছে কনকেভ মিরর। কনকেভ মিরর কোনটা? যেটার মধ্যে কেভ লাইক স্ট্রাকচার থাকবে, তার মানে অবতল দর্পণ। যারা দেখছো দেখো ভালো করে, এটা হচ্ছে অবতল দর্পণ। মানে এরকম যদি থাকে তাহলে কেভ লাইক স্ট্রাকচারে, কেভ লাইক স্ট্রাকচারে কি হবে? রিফ্লেকশন হবে। তাহলে কেভ লাইক স্ট্রাকচারে যদি রিফ্লেকশন হয় ওটাকে আমি কি বলবো? কনকেভ মিরর।
আর কনভেক্স মিরর কাকে বলবো? তাহলে তার উল্টাটাকে কনভেক্স মিরর বলবো। এরকম যদি থাকে তাহলে এইটাকে আমি কি বলবো? কনভেক্স মিরর বলবো। এতটুকুন জিনিস ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট। এতটুকুন জিনিস হয়ে গেছে। এবার কতগুলো আমাদের টার্ম পড়তে হবে, গোলীয় দর্পণের মধ্যে থেকে কয়েকটা টার্ম পড়তে হবে। ওই টার্ম গুলোর মধ্যে কি বলছে? ফার্স্ট যেটা আছে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। দেখো বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার কাকে বলছে? এখানে যদি আমি কোনো একটা কনকেভ মিরর ড্র করি, কনকেভ মিরর, এটা হচ্ছে কি একটা কনকেভ মিরর। কনকেভ মিরর যদি এখানে ড্র করি তাহলে এই মিররটা যে স্ফিয়ারের অংশ, এখানে কি বলছে? বক্রতা কেন্দ্র কাকে বলে? বক্রতা কেন্দ্র কি? যে কোনো একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, ওই গোলকের কেন্দ্রটাকে আমি কি বলবো? বক্রতা কেন্দ্র। চলো ক্লিয়ার? কারো কোনো রকম কনফিউশন এখানে দেখো, এই যে এটা কি আছে? একটা কার্ভড মিরর আছে। এই কার্ভড মিররটা যে স্ফিয়ারের পার্ট, ওই স্ফিয়ারের সেন্টারটাকে আমি কি বলবো? সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলে তাহলে? বক্রতা কেন্দ্র হচ্ছে কোন গোলীয় দর্পণ, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, ওই গোলকের কেন্দ্রটাকে কি বলছে? বক্রতা কেন্দ্র বলছে বা সেন্টার অফ কার্ভেচার বলছে। তাহলে সেন্টার অফ কার্ভেচার, এটা তাহলে আমরা কি বলবো? এটাকে সেন্টার অফ কার্ভেচার বা সি দিয়ে রিপ্রেজেন্ট করব, বক্রতা কেন্দ্র বলতে পারি। ঠিক আছে, এটাকে বলছে বক্রতা কেন্দ্র। নেক্সট যেটা আছে ওটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই যে গোলীয় দর্পণটা আছে, এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, ওই গোলকের ব্যাসার্ধকে কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। এই কার্ভড মিররটা যে স্ফিয়ারের পার্ট, ওই স্ফিয়ারের রেডিয়াসটাকে আমরা কি বলবো? রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। এতটুকুন জিনিস ক্লিয়ার? বলো, কারো কোনো রকম কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, কারো কোনো রকম যদি কনফিউশন থাকে যে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, তাহলে এই জিনিসটা কি হবে? বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, ওই গোলকের ব্যাসার্ধটাকে কি বলে? বক্রতা ব্যাসার্ধ বলে, যেটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, বক্রতা ব্যাসার্ধের একদম মিডল পয়েন্টে কি থাকে? ফোকাস থাকে। তাহলে এখান থেকে এই পোলের ডিস্টেন্সটাকে কি বলে? ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য বলে। ঠিক আছে, ফোকাল লেন্থ বলে বা ফোকাস দৈর্ঘ্য। এতটুকু জিনিস বুঝতে পারছো তোমরা সবাই? রেডিয়াস, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচারের যে মাঝে যে পয়েন্টটা থাকে এটাকে কি বলে? ফোকাস বলে। এই ফোকাস থেকে পোলের ডিস্টেন্স, এই যে পয়েন্টটা আছে না, এটাকে পোল বলে। এবার কথা হচ্ছে পোল কাকে বলে? দেখো পোল কাকে বলে, কোনো যদি আমি একটা এখানে গোলীয় দর্পণ ড্র করি, গোলীয় দর্পণ ড্র করলে এটা কি হচ্ছে? অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের দুই প্রান্তের ঠিক মাঝের যে পয়েন্টটা আছে, মাঝের যে বিন্দুটা আছে, মধ্যবিন্দু, এই যে অবতল দর্পণটা কত অবধি আছে? এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত আছে। এই দুটা পার্টের ঠিক মাঝের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে কি বলে? পোল বলে বা মেরু বলে। পোল বলে বা মেরু বলে। কি বলছে? কোন অবতল বা উত্তল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুটাকে কি বলে? পোল বলে। ঠিক আছে, আচ্ছা সবার যদি ক্লিয়ার হয়ে থাকে না, তোমরা না মাঝে মাঝে একটু থামস আপ দিয়ে দিবা, হ্যাঁ, তাহলে পরে আমি জিনিস বুঝতে পারি। অ্যাকচুয়ালি আমি দুটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করি, সবার ক্লিয়ার হয়েছে কিনা আর কারো কোনো রকম কনফিউশন আছে কিনা। আমি দুটা কোশ্চেন একসাথে জিজ্ঞাসা করি, আমি এটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। তার জন্য কি হয়, যদি ক্লিয়ার কারো হয়ে থাকে তাহলে বলে যে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ স্যার বলে। আর যদি বলি যে কোন রকম কনফিউশন আছে নাকি, তাহলে সবাই আমাকে অ্যান্সার দেয় না স্যার কোনো রকম কনফিউশন নেই। তো কি হয়, কমেন্ট সেকশনে না দুটাই অ্যান্সার আসতে থাকে, হ্যাঁ স্যার না স্যার দুটাই আসতে থাকে। তো আমাকে জাস্ট তোমার যদি কোনো রকম প্রবলেম না থাকে তাহলে পরে থামস আপ দিয়ে দেবে, যে হ্যাঁ প্রত্যেকটা কনসেপ্ট বুঝলে থামস আপ দিয়ে দেবে। কিন্তু কোথাও যদি প্রবলেম থাকে জাস্ট আমাকে টাইপ করে বলে দাও যে স্যার এই জায়গাটা আরেকবার বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ আত্রি ঘোষ নাইস, ঠিক আছে নাইস, হাদিজা নাইস। ঠিক আছে, চলো পোল হয়ে গেল। এটা আমরা কি শিখতেছি? এটা আমরা হচ্ছে গোলীয় দর্পণ বা কার্ভড মিরর যেগুলো থাকে ওগুলোর এক একটা পার্টের নাম জানতেছি। ঠিক আছে, এরপর এটা থেকে আমাদের অনেক কিছু আসবে। প্রধান অক্ষ, দেখো প্রধান অক্ষ কাকে বলে?
প্রধান অক্ষ যদি বলি আমি তোমাকে, এই যে একটা কি আছে, গোলীয় দর্পণ আছে, গোলীয় দর্পণের এই যে পয়েন্টটা আছে না, এই মিডল পয়েন্টটাকে কি বলে, এই মিডলটা হচ্ছে মেরু, আর এখানে কি আছে সেন্টার। তাহলে কোন গোলীয় দর্পণের সেন্টার অফ কার্ভেচার আর পোলটাকে যদি আমি অ্যাটাচ করি, তাহলে যে লাইনটা পাবো ওটাকে কি বলে, প্রধান অক্ষ বলে বা প্রিন্সিপাল এক্সিস বলে। তাহলে এটাকে কি বলে, প্রিন্সিপাল এক্সিস। ঠিক আছে, দেখো কি বলছে, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোজক সরলরেখা। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আর এখান থেকে পোল। সেন্টার অফ কার্ভেচার আর পোলকে যদি আমি অ্যাটাচ করি, তাহলে পরে আমি যে লাইনটা পাবো ওটাকে কি বলে, প্রিন্সিপাল এক্সিস বলে। ঠিক আছে, এতটুকু জিনিস বুঝতে পারছো? তাহলে এটাকে কি বলছে, প্রিন্সিপাল এক্সিস। এরপরে আরেকটা হচ্ছে উন্মেষ আর অ্যাপারচার। উন্মেষ আর অ্যাপারচার কি, কোন গোলীয় দর্পণ যদি এটা হয়, গোলীয় দর্পণ বা কার্ভড মিরর যাই বলো, এটা যদি এটা হয়, এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। আর এখানে ডটেড লাইনে তোমাদেরকে শো করছে যে এই যে জিনিসটা, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্টের নাম যদি এম দেই আর এটার নাম যদি এম ড্যাশ দেই, এখানে যদি এই পয়েন্টটা পি হয়, তাহলে এম এম ড্যাশ কে কি বলবো, আমি অ্যাপারচার বলবো। এম এম ড্যাশ কে আমি কি বলবো, উন্মেষ বলবো। উন্মেষ বলবো বা অ্যাপারচার বলবো এম এম ড্যাশ কে। ঠিক আছে, এইটুকুন মাঝের যে ডিস্টেন্সটা আছে এটাকে আমরা কি বলবো, উন্মেষ বলবো বা অ্যাপারচার বলবো। ফোকাল লেন্থ তোমাদেরকে বলে দিয়েছি। ফোকাল লেন্থ কি, ফোকাল লেন্থ হচ্ছে যদি আমি ফোকাস মানে সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের যে ডিস্টেন্সটা আছে ওটাকে যদি একদম হাফ করি, তাহলে পরে যে পয়েন্টটা পাচ্ছি, তাহলে ওই যে ওটাকে কি বলছে, ফোকাস। তাহলে ফোকাস থেকে পোলের ডিস্টেন্সটাকে কি বলবো, ফোকাল লেন্থ। তাহলে এখানে কি আছে, গোলীয় দর্পণের মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে, মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলে, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ। এবার কথা হচ্ছে মুখ্য ফোকাসটা কি স্যার, মুখ্য ফোকাসটা কি। দেখো মুখ্য ফোকাস জিনিসটা যদি তোমাদেরকে বুঝতে হয়, এতটুকু জিনিস ভালো করে বুঝতে হবে। দেখো ফোকাস আছে, এখানে আমাদেরকে পড়তে হবে মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস কি বলছে, কোন একটা গোলীয় দর্পণ আছে, এই যে এখানে কি আছে, একটা গোলীয় দর্পণ। হতে পারে এটা অবতল দর্পণ, হতে পারে এটা উত্তল দর্পণ। আপাতত আমরা অবতল দর্পণ নিয়ে দেখাচ্ছি, দেন নেক্সট আমরা উত্তল দর্পণ দিয়ে বলে দেব। এটা কি আছে, প্রিন্সিপাল এক্সিস। আলো আসলো, কার সমান্তরালে আসলো, প্রধান অক্ষের সমান্তরালে আসলো। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আসে, তাহলে প্রতিফলনের পর যে নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাকে কি বলে, মুখ্য ফোকাস বলে। এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে যে নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করবে, এটাকে যদি আমি সেন্টার অফ কার্ভেচার ধরে নিই, তাহলে এই পয়েন্টটা দিয়ে পাস করবে, তার কারণ এটা একদম মিডিলে আছে। তাহলে এটাকে কি বলছে, মুখ্য ফোকাস বলছে। যে নির্দিষ্ট বিন্দু দিয়ে কি হচ্ছে, যে নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে ওটাকে কি বলছে, মুখ্য ফোকাস বলছে। তাহলে এটা কি হবে, মুখ্য ফোকাস। ঠিক আছে, এফ। এত অব্দি বুঝতে পারছো? এখানে দুটা জিনিস হয়, এক তো অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে কি, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিসের সাথে সমান্তরাল ভাবে প্যারালালি যদি কি আসে, আলোক রশ্মি আসে, তাহলে আলোক রশ্মি আসলে প্রতিফলনের পর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এই যে দুটা আলোক রশ্মি আছে, যে কোনো দুটা আলোক রশ্মি নিয়ে নাও, এই আলোক রশ্মিটা নাও আর এই আলোক রশ্মিটা নাও। আলোক রশ্মি কি হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরালে প্রিন্সিপাল এক্সিসের সাথে কি হচ্ছে, প্যারালালি আসছে, আসার পর কি হচ্ছে, রিফ্লেকশনের পর যে নির্দিষ্ট বিন্দুতে স্পেসিফিক একটা পয়েন্টে কি হচ্ছে, মিলিত হচ্ছে। তাহলে এই পয়েন্টটাকে আমি কি বলবো, এই পয়েন্টটাকে বলবো হচ্ছে মুখ্য ফোকাস। কার মুখ্য ফোকাস, অবতল দর্পণের মুখ্য ফোকাস। ঠিক আছে, কিন্তু এখানেই যদি বলি উত্তল দর্পণের কথা, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, এখানে প্রধান অক্ষের সাথে কি হচ্ছে, প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালালি কি আসছে, লাইট আসলো। লাইট আসার পর কি হবে, এটা না এদিকে বেরিয়ে যাবে, এই আলোটাও এদিকে বেরিয়ে যাবে। তাই এইদিকে এদিকে যে বেরোচ্ছে, তার মানে কি এটা কখনো প্রধান অক্ষের উপর নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, মিলিত তো হবে না, বাট কি হবে বলে দিচ্ছি।
এখানে কি হচ্ছে, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, এটা যদি ফোকাস হয়, তাহলে এই ফোকাসটাকে ইসে করে, এই ফোকাসটাকে কেন্দ্র করে কি হবে, বাইরের দিকে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি আসছে, এই ফোকাসটাকে ধরে বাইরের দিকে চলে যাচ্ছে, আসছে এই ফোকাসটাকে ধরে বাইরের দিকে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অপসৃত মানে এখান থেকে ছড়াচ্ছে বলে মনে হয়, তাহলে এই পয়েন্টটাকে কি বলবো, উত্তল দর্পণের মুখ্য ফোকাস। ঠিক আছে, এত অবধি বুঝতে পারছো? প্রিন্সিপাল এক্সিসটা আরেকবার বলবো কোয়েল? আচ্ছা ঠিক আছে, প্রিন্সিপাল এক্সিসটা আরেকবার বলে দিচ্ছি। প্রিন্সিপাল এক্সিসের মধ্যে কি আছে, প্রিন্সিপাল এক্সিস, এক সেকেন্ড, প্রধানত প্রিন্সিপাল এক্সিস মানে কি, প্রিন্সিপাল এক্সিস মানে হচ্ছে এই যে কার্ভড মিররটা আছে, কার্ভড মিররের যে পোলটা আছে, পোল কি, কার্ভড মিররের মিড পয়েন্টটাকে আমরা কি বলবো, পোল বলবো। এই পোল আর সেন্টার অফ কার্ভেচারের মাঝের যে ডিস্টেন্সটা আছে, মানে এই দুটা পয়েন্টকে যদি আমি জয়েন করে এক্সটেন্ড করে দিই, তাহলে যে লাইনটাকে পাবো, ওই লাইনটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। আরেকবার শোনো, কোন একটা কার্ভড মিরর আছে, কার্ভড মিররের মিড পয়েন্ট আর সেন্টার অফ কার্ভেচার, এই দুটা পয়েন্টকে যদি আমি জয়েন করে এক্সটেন্ড করে দিই, তাহলে পরে যে লাইনটা পাচ্ছি, এটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল এক্সিস। ঠিক আছে, ওটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল এক্সিস। মুখ্য ফোকাস মানে প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, কোথায় গেল এখানে, মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস মানে হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। মুখ্য ফোকাস মানে কি, প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, যারা যারা বলছিলাম মুখ্য ফোকাস মানে হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো রকম কনফিউশন আছে? চলো, এতটুকুন জিনিস ক্লিয়ার হলো। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে উত্তল দর্পণের মুখ্য ফোকাস, কনভেক্স মিররের প্রিন্সিপাল ফোকাস। কনভেক্স মিররের জন্য কি হবে, যে প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালালি, প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালালি যদি কোনো লাইট রে আসে, তাহলে পরে ওটা কি হবে, এই ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। প্রধান অক্ষের ওপর নির্দিষ্ট একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল ফোকাস। দেখো, প্রিন্সিপাল ফোকাস থেকে আরেকটা কথা বলা যায়, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসলো, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল ফোকাস যে প্লেনে থাকে, ওই প্লেনটাকে কি বলবো, যে তলে থাকে। এটা যদি প্রিন্সিপাল ফোকাস হয়, তাহলে প্রিন্সিপাল ফোকাসটা যেই তলটাতে থাকে, যেই প্লেনে থাকে, ওটাকে কি বলে, ওটাকে বলা হচ্ছে ফোকাস তল। ফোকাস তল, ঠিক আছে, ফোকাস প্লেন। আর ফোকাস তলের এই পয়েন্টটাকে বাদে, প্রিন্সিপাল ফোকাসটাকে বাদে বাকি যে পয়েন্ট গুলো থাকে, ওগুলোকে কি বলে, ওগুলোকে বলে হচ্ছে গৌণ ফোকাস। ওগুলোকে কি বলে, গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাস কাকে বলে, প্রিন্সিপাল ফোকাস বাদে বাকি যে পয়েন্ট গুলো থাকে, কোথায় থাকবে, এই প্রিন্সিপাল প্লেনের মধ্যে বা ফোকাস প্লেনের মধ্যে, সরি ফোকাস প্লেনের মধ্যে, ফোকাস তলের মধ্যে যে পয়েন্ট গুলো থাকে, ওই পয়েন্ট গুলোকে কি বলে, গৌণ ফোকাস বলে। তার মানে এটা যদি আমরা ফোকাস তল ধরে নিই, সাপোজ করে এটা হচ্ছে ফোকাস তল, ফোকাস তলের মধ্যে একটা পয়েন্ট থাকবে যেটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, আর বাকিগুলো কি হবে, বাকিগুলো হবে হচ্ছে গৌণ ফোকাস। বাকিগুলো কি হবে, বাকিগুলো হবে হচ্ছে গৌণ ফোকাস। এত অব্দি ক্লিয়ার স্যার? তাহলে ফোকাস আর প্রিন্সিপাল ফোকাস ইজ দ্য সেম থিং না? অ্যাকচুয়ালি ফোকাসের দুটো পার্ট হয়, একটা ফোকাসের মধ্যে দুটো পার্ট হয়, একটা হচ্ছে গৌণ ফোকাস আর এটা হচ্ছে মুখ্য ফোকাস। আমরা যেটা বললাম, তুমি যেটার কথা বলছো, ওটা হচ্ছে মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস, আরেকটা হয় হচ্ছে গৌণ ফোকাস। ঠিক আছে, ঠিক আছে স্যার, মুখ্য ফোকাসটা আরেকবার বলবেন? আচ্ছা, মুখ্য ফোকাস আরেকবার যদি বলে দিই তোমাদেরকে, তাহলে দেখে নাও কি হচ্ছে। মুখ্য ফোকাস হচ্ছে, আলো আসলো,
আলো কিসে কিভাবে আসে, প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালালি আসে। প্রিন্সিপাল এক্সিসের সাথে যদি প্যারালালি আসে তাহলে পরে কি হবে, এটা রিফ্লেক্ট করে চলে যাবে। এটা তো প্রিন্সিপাল এক্সিসে কাটার কোনো মানে প্রশ্নই নেই, এটা তো প্রিন্সিপাল এক্সিসে কাটবে না, রিফ্লেক্ট করে চলে যাবে। কিন্তু এখানে আমরা যদি দেখি তাহলে মনে হবে এই লাইনটাকে যদি আমরা পিছন দিকে এক্সটেন্ড করি তাহলে মনে হবে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে, মানে কি হচ্ছে, ছড়াচ্ছে বলে মনে হয়। এই যে নির্দিষ্ট একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে উত্তল দর্পণের প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, উত্তল দর্পণের মুখ্য ফোকাস কি, আরেকবার যদি ভালো মতন শোনো, যদি কি হয় না, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তল দর্পণে প্রতিফলনের পর কি হচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। উত্তল দর্পণে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু থেকে কি হচ্ছে, অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে ওই বিন্দুটাকে কি বলবো, ওই বিন্দুটাকে বলবো হচ্ছে আমরা উত্তল দর্পণের মুখ্য ফোকাস বা কনভেক্স মিররের প্রিন্সিপাল এক্সিস। কিন্তু সেম জিনিসটাই যদি আমরা বলি অবতল দর্পণের মুখ্য ফোকাস, তাহলে ওটা কি হবে, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এটা কি হচ্ছে, প্রতিফলনের পর এই যে এখান থেকে আলো আসলো দেন এদিক দিয়ে পাস করলো, এদিক থেকে আলো আসলো দেন এদিকে পাস করলো, তাহলে এই পয়েন্টে কি হচ্ছে, প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে ওই পয়েন্টটাকে আমরা কি বলছি, কনকেভ মিররের মুখ্য ফোকাস, কনকেভ মিররের মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে শর্মিষ্ঠা, ঠিক আছে সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে আমরা দুটা জিনিস পড়লাম, প্রিন্সিপাল ফোকাসের মধ্যে দুটা জিনিস পড়লাম, একটা হচ্ছে উত্তল দর্পণের মুখ্য ফোকাস আর একটা হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস। ঠিক আছে, প্রিন্সিপাল ফোকাস। এতটুকু জিনিস হয়ে গেলে পরে এবার আমরা স্টার্ট করব হচ্ছে ডায়াগ্রাম, রে ডায়াগ্রাম। চলো আরেকবার ছোট্ট রিক্যাপ করে নি, রিক্যাপ করার পরে স্টার্ট করছি। চলো এখান থেকে আমাদের স্টার্ট হয়েছিল আজকের আমাদের জার্নি। দেখো এরপর আমরা কি করলাম, যে আজকের চ্যাপ্টারে আমাদেরকে কি কি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কি কি কমপ্লিট করতে হবে, আলোর মধ্যে প্রতিফলন, প্রতিসরণ আর কিছু কিছু ঘটনা। প্রতিফলন মানে রিফ্লেকশন, প্রতিসরণ মানে হচ্ছে রিফ্র্যাকশন, আর এদিক থেকে হচ্ছে সমতল দর্পণে, গলীয় দর্পণে, গলীয় দর্পণের আন্ডারে কনভেক্স মিরর, কনকেভ মিরর। গলীয় দর্পণ মানে কি, গলীয় দর্পণ মানে হচ্ছে কার্ভড মিরর। ঠিক আছে, ইম্পর্টেন্স তোমরা বুঝতে পারছো এই চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট, তার কারণ এবার এখান থেকে কতগুলো কোয়েশ্চেন চলে এসেছে, 3 মার্কসের কোয়েশ্চেন চলে আসে, আর আমরা এক্সপেক্ট করতে পারি নেক্সট ইয়ারও এখান থেকে মোটামুটি ভালো মার্কসের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এখান থেকে আমাদের স্টার্ট হয়েছিল, এখানে ফর্মুলা ছিল ফার্স্ট ল, সেকেন্ড ল, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। কি হয় প্রথম সূত্রতে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, আর এই রিফ্লেক্টরটা কি হবে, সেম প্লেনে থাকবে, সরি নর্মাল, নর্মালটা কি হবে, সেম প্লেনে থাকবে। ঠিক আছে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর এই যে নর্মালটা যে আছে এটা কি হবে, সেম প্লেনে থাকবে। এটাকে আমরা কি বলি, আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। অভিলম্ব মানে নর্মাল, আপতিত আলোক রশ্মি মানে ইনসিডেন্ট রে, প্রতিফলিত রশ্মি মানে রিফ্লেক্টেড রে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা কি হবে, একই সমতলে থাকবে। আরেকটা যেটা জানলাম, এখানে অ্যাঙ্গেল আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলে বা আপতন কোণ, কার রেসপেক্টে চেক করে, নরমালের রেসপেক্টে চেক করে। এটাও কার রেসপেক্টে চেক করে, নরমালের রেসপেক্টে চেক করে। তাহলে অ্যাঙ্গেল আই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর হবে। দেন আমরা এখান থেকে স্টার্ট করলাম প্রতিফলনের মধ্যে গলীয় দর্পণের পার্ট স্টার্ট করলাম, কনভেক্স মিরর, কনভেক্স, কনকেভ। বক্রতা কেন্দ্র কাকে বলে, এটা যে গোলকের অংশ ওই গোলকের কেন্দ্রটাকে আমি কি বলছি, বক্রতা কেন্দ্র। কোন একটা গলীয় দর্পণ বা কার্ভড মিরর যেই গোলকের অংশ বা যেই স্ফিয়ারের অংশ, ওই স্ফিয়ারের কেন্দ্রটাকে, ওই স্ফিয়ারের সেন্টারটাকে বা ওই গোলকের সেন্টারটাকে আমরা কি বলবো, বক্রতা কেন্দ্র। দেন কি আছে, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ মানে যেই গোলকের অংশ ওই গোলকের ব্যাসার্ধটাকে বক্রতা ব্যাসার্ধ বলে। দেন মেরু বললাম, মেরু তো বুঝে গেছো সবাই। এরপর কি আছে, প্রধান অক্ষ। উন্মেষ বলে দিচ্ছি, উন্মেষ আরেকবার বলে দিচ্ছি,
এই পয়েন্টটা আর এই পয়েন্টের মাঝের যে হাইটটা ওটাকে উন্মেষ বলে বা অ্যাপারচার বলে। মুখ্য ফোকাস হয়ে গেছে, উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এটা হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস, দেন ফোকাস দৈর্ঘ্য। এবার আমাদের স্টার্ট হবে হচ্ছে রে ডায়াগ্রাম। রে ডায়াগ্রাম, রে ডায়াগ্রাম বলতে কি? আলোক চিত্র, ঠিক আছে? আলোক চিত্র, কার কার আলোক চিত্র দেখবো? আলোক চিত্র যেহেতু আমাদের কাছে আমরা দুটা জিনিস পড়লাম, এক তো পড়লাম হচ্ছে অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে? চলো, আচ্ছা কারো কোনো রকম কনফিউশন আছে? আলোকচিত্র, আলোকচিত্রের মধ্যে আমরা কি করব? এক তো পড়বো উত্তল দর্পণের, আরেকটা হচ্ছে অবতল দর্পণের। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা না, ওটা অবতল দর্পণেরটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অবতল দর্পণ বা কনকেভ মিরর, কনকেভ মিররটা ইম্পর্টেন্ট তার কারণ এখানে কেস থাকবে ছটা কেস আছে, আর এখানে কেস একটা, তাহলে এটা একটু কম ইম্পর্টেন্ট আমরা বলতে পারি। কিন্তু তার মানে এটা না যে আমরা উত্তল দর্পণ করবোই না, ঠিক আছে? উত্তল দর্পণ আমাকে করতে হবে, কনভেক্স মিররেরটাও আমাকে করতে হবে, কনকেভ মিররেরটাও আমাকে করতে হবে, ঠিক আছে? কেস 1 মানে এটার মধ্যে একটাই কেস থাকে, তার জন্য এটা কেস 1 লিখে দিচ্ছি। আর এখানে অবতল দর্পণে 6টা কেস থাকে, তার জন্য আমরা এখানে কি লিখছি? কেস 6 লিখছি। চলো একটা একটা করে স্টার্ট করি। ফার্স্টে তো তোমাকে রুলস জানতে হবে, রুলস 1, রুলস 2, রুলস 3, রুলস 4। রুল 1 আমি তোমাকে একটা পেজে টোটালটা কমপ্লিট করে দেবো, একটা পেজে তোমাকে রুলস গুলো কমপ্লিট করে দেবো, তুমি জাস্ট একবার খালি ভালো মতন দেখে নাও। এটা আছে, এটা আছে, এটা কি? একটা কনকেভ মিরর। এটা কি? প্রিন্সিপাল এক্সিস। প্রিন্সিপাল এক্সিস যদি এটা হয়, লাইট আসলে কোন দিক দিয়ে পাস করবে? এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, এটা যদি ফোকাস হয়, তাহলে লাইট কোন দিক দিয়ে পাস করবে? অলওয়েজ ফোকাস দিয়ে পাস করবে। প্রিন্সিপাল এক্সিসের সাথে যদি প্যারালালি কোনো একটা লাইট আসে, প্রিন্সিপাল এক্সিসের সাথে যদি প্যারালালি কোনো লাইট আসে, তাহলে পরে ওটা রিফ্লেকশনের পর কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। এত অব্দি ক্লিয়ার? তাহলে সেম জিনিস আমি বলতে পারি রুল 2। রুল 2 তে আমরা কি বলবো? এটা আছে অবতল দর্পণ বা কনকেভ মিরর। কি হচ্ছে? এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ফোকাস। তাহলে এবার যদি আমি বলি ফোকাস দিয়ে লাইটটা আসছে, তাহলে রিফ্লেকশনের পর কোন দিক দিয়ে যাবে? প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালালি যাবে। এটা জাস্ট রিভার্স একটা জিনিস, প্যারালালি আসলো ফোকাস দিয়ে পাস করলো, ফোকাস দিয়ে আসলো প্যারালালি যাবে। এতটুকু জিনিস ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে রুল 1, রুল 2। এবার যেটা আমরা করব ওটা হচ্ছে রুল 3। রুল 3 তে আমরা কি করব? এটা যদি হয় কনকেভ মিররের জন্য যদি হয়, তাহলে কি হবে? এটা সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস। লাইট যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়, তাহলে রিফ্লেকশনের পরে আসবেও সেন্টার অফ কার্ভেচার দিয়ে, ঠিক আছে? রিফ্লেকশনের পরে আসবেও সেন্টার অফ কার্ভেচার দিয়ে। এতটুকু জিনিস ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের রুল 3। লাস্ট রুল 4 করলে পরে আমাদের কমপ্লিট হয়ে যাবে রুলস গুলো। দেন কেস স্টার্ট করব। এটা আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস। কি হচ্ছে? লাইট এদিক থেকে পোলে পড়তেছে, পোলে যদি পড়ে তাহলে এখান থেকে রিফ্লেক্টও করবে কিভাবে? এভাবে। এটার মধ্যে ডিফারেন্স এখানে কি হচ্ছে? এটা অ্যাঙ্গেল আই, এটা হচ্ছে অ্যাঙ্গেল আর। এখানে কি হবে? অ্যাঙ্গেল আই ইজ ইকুয়ালস টু কি হবে? অ্যাঙ্গেল আর হবে। এটা কি? রিফ্লেকশনের সেকেন্ড ল যেটা ছিল ওটা হবে। কেন এরকম হচ্ছে? তার কারণ এখানে যদি কোনো একটা ট্যানজেন্ট ড্র করি না আমরা, এখানে যদি কোনো ট্যানজেন্ট ড্র করি তাহলে দেখা যাবে যে হ্যাঁ, এই যে এখানে একটা ট্যানজেন্টের মতন যদি ড্র করি তাহলে দেখা যাবে এটা কি আছে? এটা হচ্ছে নর্মাল হয়ে আছে। নর্মাল মানে অভিলম্ব, এই মাঝের প্রিন্সিপাল এক্সিসটা নর্মালের মতো বিহেভ করবে,
এইটা হচ্ছে ইনসিডেন্ট রে, এইটা হচ্ছে রিফ্লেক্টেড রে। এত কি ক্লিয়ার? বলো, কারো কোনো রকম কনফিউশন? ফোকাস, ফোকাসে কি প্রবলেম? হাদিসা কি প্রবলেম? ঠিক আছে, চলো এবার হচ্ছে রে ডায়াগ্রাম করবো। রে ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসে, তোমাদেরকে বলে দিই যদি রে ডায়াগ্রাম থেকে কেমন কোশ্চেন আসে। আচ্ছা, এইটুকুন জিনিসে কারো কোনো রকম প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। রুল ওয়ানে কি হবে? প্রিন্সিপাল এক্সিস এর সাথে প্যারালালি আসবে, ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে আসবে, প্যারালালি যাবে। এদিকে কি হবে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে লাইট আসবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে লাইট পাস করবে। আরেকটা কি হচ্ছে? লাইট যদি পোলে আসে তাহলে সেম অ্যাঙ্গেল করে রিফ্লেক্ট করে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? নাইস, সবার ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখো এখান থেকে কোশ্চেন কেমন আসে। তোমাকে বলবে কোনো একটা বস্তু আছে, কোনো একটা বস্তু আছে, বস্তুটাকে কোথায় রাখা হচ্ছে না অসীম, ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রাখা আছে। তোমাকে কোশ্চেন এরকম দিবে যে বস্তুটাকে অসীম আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রাখা আছে। সেন্টার অফ কার্ভেচারের যদি মাঝখানে বস্তুটা থাকে তাহলে প্রতিবিম্ব, প্রতিবিম্ব মানে ইমেজ, প্রতিবিম্ব বা ইমেজ, ইমেজটার ক্যারেক্টারিস্টিক্স কি হবে, বৈশিষ্ট্য কি হবে, ওটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, ইমেজের বৈশিষ্ট্য কি হবে এরকম বলে দিবে। বা তোমাকে বলে দিবে যে বস্তু আছে, বস্তু মানে অবজেক্ট, এটাকে কোথায় রাখা আছে? সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে রাখা আছে। সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে যদি রাখি তাহলে ক্যারেক্টারিস্টিক্স কি হবে, বৈশিষ্ট্য কি হবে, কার ইমেজের বৈশিষ্ট্য কি হবে। ঠিক আছে, এই জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে, এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। তোমাকে জাস্ট বলে দিবে কোন ক্ষেত্রে, কোন দর্পণের ক্ষেত্রে কেবলমাত্র অসৎ বিম্ব গঠিত হয়। এখানে একটা কোশ্চেন আসে, অসৎ বিম্ব কাকে বলে? নাইস, হাদিসা বুঝতে পারছে, শর্মিষ্ঠা বুঝতে পারছে, কোয়েল আত্রেই নাইস। দেখো এখানে কি হচ্ছে, একটা কোশ্চেন জিজ্ঞাসা করে। কোশ্চেনটা কি জিজ্ঞাসা করে যে কোন মিররের ক্ষেত্রে কেবলমাত্র অসৎ বিম্ব গঠিত হয়। এখন অসৎ বিম্ব মানে হচ্ছে, অসৎ বিম্ব, এখানে অসৎ বিম্ব কাকে বলে? যদি আলো সত্যিকারের মিলিত হয়, যদি আলো কি হয়? সত্যিকারের মিলিত হয়। সত্যিকারের যদি মিলিত হয় তাহলে কি ফর্ম হবে? তাহলে সদ্বিম্ব, রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ। সদ্বিম্ব মানে হচ্ছে রিয়েল ইমেজ। যদি আলো সত্যিকারের মিলিত না হয়, মিথ্যাকারের মিলিত হয়, তাহলে কি ফর্ম হবে? ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। এত অব্দি ক্লিয়ার? দু রকমের বিম্ব হয়, একটা হচ্ছে সদ্বিম্ব, একটা হচ্ছে অসৎ বিম্ব। সদ্বিম্ব মানে রিয়েল ইমেজ, অসৎ বিম্ব মানে হচ্ছে ভার্চুয়াল ইমেজ। সদ্বিম্ব কাকে বলে? যদি আলোক রশ্মি সত্যিকারের মিলিত হয় তাহলে সদ্বিম্ব, যদি সত্যিকারের মিলিত না হয় তাহলে ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। চলো একটা করে কেস দেখি, তারপরে আমরা টোটাল জিনিসটা বুঝতে পারবো। তো ফার্স্ট হেডিং করো, তোমরাও খাতায় লেখো, অবতল দর্পণ। অবতল দর্পণের এটা কি হবে? কেস ওয়ান। এটাকে আমরা এক একটা কেস ধরি, প্রত্যেকটা কেস ক্লিয়ার করতে করতে যাবো। কেস ওয়ানে কি হবে? কেস ওয়ানে বস্তু কোথায় আছে? কেস ওয়ানে বস্তুর অবস্থান হচ্ছে অসীমে, ইনফিনিটিতে। বস্তু কোথায় আছে? বস্তু হচ্ছে অসীমে বা ইনফিনিটিতে। এবার আমরা কি লিখব? প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? প্রতিবিম্ব মানে, প্রতিবিম্ব মানে হচ্ছে ইমেজের পজিশন কোথায় হবে, ইমেজ কোথায় উৎপন্ন হচ্ছে। প্রতিবিম্বের অবস্থানটা আমরা লিখব। আর কি লিখব? প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখব। প্রতিবিম্বের বৈশিষ্ট্য তিনটা হবে, একটা, দুটা, তিনটা। প্রতি ক্ষেত্রে এই তিনটা জিনিস কমন থাকবে, যে বস্তু অসীমে যদি থাকে প্রতিবিম্বের অবস্থান, বৈশিষ্ট্য, এই জিনিসগুলো কমন থাকবে। আচ্ছা এই জায়গাটা এক সেকেন্ড কেটে নেই, আর এখান থেকে হচ্ছে এটাকে কেটে নেই, একটু টেকনোলজি ইউজ করি। এক সেকেন্ড। ছটা কেস, ছটা কেসের ছটা ছবি এখান থেকে যদি নেই, নাইস, কপি টু কারেন্ট পেজ, কপি। চলো এবার এখানে যদি আমরা দেখি, এখানে কি আছে? বস্তু আছে। বস্তু কোথায় আছে? অসীমে আছে বা
ইনফিনিটিতে আছে। প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে চেক করে নিচ্ছি। এটা আছে, এটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণে যদি ইনফিনিটি থেকে লাইট আসে, ইনফিনিটি থেকে আসছে, ঠিক আছে। তাহলে কোন দিক দিয়ে পাস করবে? দেখো প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালালি আসছে। প্রিন্সিপাল এক্সিসের সাথে যদি প্যারালালি আসে, এটা যদি সেন্টার অফ কার্ভেচার, এটা যদি ফোকাস হয়, তাহলে প্রত্যেকটা লাইট রে কোন দিক দিয়ে পাস করবে? অবভিয়াসলি ফোকাস দিয়ে পাস করবে। রুল 1 এ ছিল যদি প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালালি আসে তাহলে ফোকাস দিয়ে পাস করবে। তাহলে অসীমে যদি কোনো একটা বস্তুকে রাখি তাহলে মনে করা হয় ওই বস্তুটার থেকে যে আলোক রশ্মিগুলো আসছে ওগুলো কি হয়? প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালালি আসছে, ঠিক আছে। তাহলে এটা কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে। এটা কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে। এটা কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে। এটাও কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে। তাহলে আলোক রশ্মি সত্যিকারের মিলিত হচ্ছে না মিথ্যাকারের মিলিত হচ্ছে? এখানে আলোক রশ্মি কি মিলিত হচ্ছে? তাহলে হ্যাঁ হচ্ছে, সত্যিকারের আলোক রশ্মিগুলো মিলিত হচ্ছে, এই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। তার মানে এখানে বস্তুর একটা কন্ডিশন আমরা বলতে পারি যে এখানে সদবিম্ব গঠিত হবে। সদবিম্ব মানে রিয়েল ইমেজ ফর্ম করবে, ঠিক আছে। এবার বস্তুটা দেখো একদম ছোট্ট একটা বিন্দু আকৃতির, তার মানে বস্তুটার সাইজ কি হবে? বিন্দু আকৃতি। বিন্দু আকৃতি বা পয়েন্ট সাইজ। তোমরা যারা ইংলিশ মিডিয়ামে আছো, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তারা লিখতে পারো অসৎ বিম্বকে ইংলিশে বলে হচ্ছে ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। অসৎ বিম্বকে ইংলিশে বলে হচ্ছে ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। শর্মিষ্ঠা, অসৎ বিম্বকে ইংলিশে বলে হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এটা কি হবে? বিন্দু আকৃতি। তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তাদের জন্য বলছি, এটা কি হবে? পয়েন্ট সাইজড। বিন্দু আকৃতির বলতে পারো বা লিখতে পারো পয়েন্ট সাইজড। পয়েন্ট সাইজড, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট কি হবে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে একদম ছোট হচ্ছে না, তাহলে এটা সোজা হচ্ছে না উল্টা হচ্ছে আমরা জানি না, তাহলে এই পয়েন্টটা আমাকে মাথায় রাখতে হবে। এখানে কি হয়? অবশীর্ষ হয়। প্রতিবিম্বটা কেমন হয়? অবশীর্ষ হয়। অবশীর্ষ মানে হচ্ছে ইনভার্টেড। অবশীর্ষ মানে হচ্ছে ইনভার্টেড। আরেকটা হয় সমশীর্ষ। তাহলে এটা কি হবে? অবশীর্ষ। অবশীর্ষ মানে হচ্ছে ইনভার্টেড। দেখো এখানে সাপোজ করো কেউ একজন আছে, ওর মাথাটা আমার মাথার সাথে আছে, এরকম ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে ওর মাথাটা আমার মাথার সাথে আছে, তার মানে কি? সমশীর্ষ। শীর্ষ মানে মাথা, তার মানে সেম মাথা, সেম হাইটে আছে। কিন্তু আমি যদি ওর পা ধরে ঝুলিয়ে দিই তাহলে ওর মাথাটা নিচে চলে যাচ্ছে। অব মানে নিচে, তার মানে এখানে কি হচ্ছে? অবশীর্ষ। তাহলে প্রথমে যখন এভাবে ছিল, মাথাটা সেম জায়গায় ছিল, ওটাকে আমরা কি বলবো? সমশীর্ষ বা ইরেক্ট। যদি আমি উল্টা করে দিই, মাথাটা নিচে চলে গেল, তাহলে ওটাকে বলবো হচ্ছে আমরা অবশীর্ষ বা ইনভার্টেড। চলো, প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হচ্ছে? ফোকাসে উৎপন্ন হচ্ছে। প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হচ্ছে? ফোকাসে উৎপন্ন হচ্ছে। চলো নেক্সট যেটা আছে, এটাকেও একবার কপি করিয়ে নি, কারণ পরেরটাতে আবার লাগবে। কপি টু নেক্সট পেজ, নিয়ে আবার আগের পেজ। চলো, বস্তু এবার কোথায় আছে? প্রথম কেসে দেখো কি ছিল? প্রথম কেসে বস্তু অসীমে ছিল, অসীমে ছিল। এবার কোথায় থাকবে? অসীম আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে থাকবে। অসীম আর সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্রের মাঝখানে থাকবে। অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝখানে, তার মানে বক্রতা কেন্দ্রের বাইরে, মোটা কথা বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থান করছে। তোমাদের যদি বলে দিই না এরকম এরকম হবে, আমাকে এতগুলো পজিশন দেখাতে হবে। এক তো আছে অসীমে, বস্তু কোথায় আছে? অসীমে আছে। দেন এখানে সেন্টার অফ কার্ভেচার, তাহলে যদি আমরা দিই তাহলে অসীম আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে একবার দেখাবো, সেন্টার অফ কার্ভেচারে একবার দেখাবো। এটা যদি ফোকাস হয় তাহলে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে দেখাবো, ফোকাসে দেখাবো, দেন ফোকাস আর পোলের মাঝখানে দেখাবো। তাহলে কতগুলো কেস হলো? অসীমে আছে একটা, তাহলে অসীমের একটা কেস, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তার মানে মোট 6টা কেস আমাকে পড়তে হবে। 6 জায়গায় আছে,
প্রথমে অসীমে ছিল, দেন অসীম আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, দেন সেন্টার অফ কার্ভেচারে, দেন সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে, দেন ফোকাস আর পোলের, দেন ফোকাস আর পোলের মাঝখানে, দেন ব্যাসেস এতটুকুনি। তাহলে এবার আমাদের কোথায় থাকবে? অসীম, ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, অসীম আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, বিটুইন, বিটুইন, হ্যাঁ এভাবে লিখছি আমি, বি টু এন। তাহলে বিটুইন অসীম আর সেন্টার অফ কার্ভেচার। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি হবে, বৈশিষ্ট্য কি হবে, চলো চেক করি। এটা যদি আমাদের কি হয়, এটা যদি আমাদের অবতল দর্পণ হয়, এটা যদি অবতল দর্পণ হয় আর এটা যদি আমাদের কি হয়, প্রিন্সিপাল এক্সিস হয়, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এখানে আমি ড্র করে দিই। আচ্ছা বলো তো এখানে কিসের কোটিং থাকে, এখানে কিসের কোটিং থাকে, কেউ অ্যান্সার দিতে পারবে? এটাতে কিসের কোটিং থাকে? এই যে দর্পণটা আছে, দর্পণের যে আমরা পিছনের পার্টটা বলছি, ওই পার্টটার মধ্যে কিসের কোটিং দেওয়া থাকে? চলো এই কোশ্চেনটা অ্যান্সার দাও, আমি বলে দিচ্ছি। সেন্টার অফ কার্ভেচার আছে, এখানে ফোকাস আছে, বস্তুটাকে কোথায় রাখা আছে? বস্তুটাকে এখানে রাখা আছে, এখানে হচ্ছে বস্তুটা আছে। তাহলে কি হবে, এখান থেকে একটা লাইট রে যাবে, দিয়ে কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা কোন দিক দিয়ে পাস করবে? তুমি করতে পারো পোল দিয়ে এনে তারপরে এদিকে আনতে পারো, তবে আমার যেটা ইজি লাগে ওটা আমি এটা বলি, সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস যদি করে, তাহলে এখানে যদি আমার অবজেক্ট থাকে, তাহলে আমার ইমেজ কোথায় ফর্ম হবে? এখানে ফর্ম হবে। আর ইমেজের সাইজ না একটু ছোট হবে, ভালো করে যদি দেখো তাহলে ইমেজের সাইজটা কি হবে? একটু ছোট হবে। এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, কনকেভ মিরর। এটা কি আছে? প্রধান অক্ষ। এটা যদি সেন্টার অফ কার্ভেচার, এটা যদি ফোকাস হয়, আর এখানে যদি কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে লাইট আসলো, ফোকাস দিয়ে পাস করলো, আর এটা কোন দিক দিয়ে আসবে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। তাহলে এখানে আমার কি হচ্ছে? ইমেজ ফর্ম হচ্ছে। এই পোর্শনটাতে রেড কালার দিয়ে করি, তাহলে পরে বুঝতে পারবো। এই জায়গাটাতে ইমেজ ফর্ম হচ্ছে, এটা হচ্ছে অবজেক্টটা, এখানে ইমেজটা। তাহলে ইমেজের বৈশিষ্ট্য কি হবে? এক তো ইমেজ সাইজে ছোট হবে, স্মল ইন সাইজ হবে, ঠিক আছে। আরেকটা কি হবে? আলোক রশ্মি সত্যিকারের মিলিত হচ্ছে, হ্যাঁ সিলভার কোটিং থাকে। নাইস, অনেক অ্যান্সার দিছে। এখানে কিসের কোটিং থাকে? সিলভার কোটিং থাকে, সিলভার কোটিং থাকে, ঠিক আছে। আলোক রশ্মি যে আছে, এখানে আলোক রশ্মি কি সত্যিকারের মিলিত হচ্ছে না মিলিত হচ্ছে না? সত্যিকারের মিলিত হচ্ছে। এই যে লাইট রে, এই যে লাইট রে, তার মানে এটা কি হবে? সদবিম্ব। সদবিম্ব মানে রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ ফর্ম করবে। আর কি হচ্ছে? সাইজে ছোট হয়ে গেল, সদবিম্ব হয়ে গেল। উল্টা হচ্ছে, ইনভার্টেড, অবশীর্ষ, অবশীর্ষ, ঠিক আছে, ইনভার্টেড হচ্ছে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে, বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস, ঠিক আছে। এত অব্দি ক্লিয়ার? এটা গেল হচ্ছে আমাদের কেস 2। এরপর আমাদের কেস 3, কেস 4, কেস 5, কেস 6, আর 4টা কেস আছে। এতটুকুন ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? চলো নেক্সট। চলো, কারো কোনো রকম প্রবলেম থাকলে জিজ্ঞাসা করো, কিন্তু এই কেসগুলো একবার তুমি খাতায় ড্র করে নিও, হ্যাঁ। কারণ এই জিনিসগুলো দেখতে যত ইজি মনে হয় ততটাই কঠিন। আর এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে ফোকাসে যদি বস্তু থাকে তাহলে পরে ওর বৈশিষ্ট্য কি কি হবে। নিচে অপশানে দিয়ে রাখলো, সৎ হবে, সমশীর্ষ হবে, ছোট হবে, বা বলে দিল অসৎ হবে, সমশীর্ষ হবে, ছোট হবে। এরকম 4টা অপশন তোমাকে দেওয়া থাকবে। তো তোমাকে রে ডায়াগ্রাম গুলো তো জানতেই হবে যে কি করে করে। এরপর বস্তুটাকে কোথায় রাখবো? এরপর বস্তুটাকে সেন্টার অফ কার্ভেচারে রাখবো। তোমরা যদি দেখো, ফার্স্টে অসীমে ছিল, দেন অসীম আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে ছিল, এবার সেন্টার অফ কার্ভেচারে থাকবে। একবার কপি করে নিই। চলো, সেন্টার অফ কার্ভেচারে থাকবে, ঠিক আছে। ড্রয়িং যদি দেখি,
এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণের এখানে হচ্ছে সিলভার কোটিং দেওয়া আছে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ফোকাস। এবার আমার অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট হচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচারে। এই জিনিসটার জন্য মাথায় রাখো, এটা একটা ইম্পর্টেন্ট কেস। এটা ছবি এঁকে একটুখানি মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, তো এতটুকুন জিনিস মাথায় রাখো। সেন্টার অফ কার্ভেচারে যদি অবজেক্ট থাকে তাহলে সেন্টার অফ কার্ভেচারে অবজেক্ট ফর্ম হবে, আর ওর ইমেজের সাইজও সেম হবে, সেম পজিশন সেম সাইজ। এটা কি? সেম পজিশন সেম সাইজ। তাহলে অবজেক্ট যেখানে আছে ইমেজও ওখানে ফর্ম হবে, অবজেক্টের সাইজ যা আছে ইমেজেরও সাইজ সেটাই হবে। এটা তুমি একটু জেনে রাখো, নাহলে পরে ড্রয়িং করতে প্রবলেম হয়ে যায়। তাহলে লাইট এদিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে পাস করবে? এদিক দিয়ে পাস করবে। লাইট ফোকাস দিয়ে আসবে, কোন দিক দিয়ে পাস করবে? এদিক দিয়ে পাস করবে। দেখো এই লাইট রেটার জন্য যদি বলি, প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালালি আসছে, ফোকাস দিয়ে পাস করবে। প্রিন্সিপালের সাথে প্যারালালি আসলো, ফোকাস দিয়ে পাস করবে। আর এটা কি হচ্ছে? ফোকাস দিয়ে যাচ্ছে, প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালালি যাবে। এত অবধি বুঝতে পারছো? এটা কি? রুল 1, রুল 2। তাহলে প্রিন্সিপাল ফোকাস দিয়ে যদি যায় তাহলে প্রিন্সিপাল এক্সিসের সাথে কি হবে? প্যারালালি যাবে। তাহলে এখানে কি হচ্ছে? মিট করতেছে। তাহলে এখানেই কি হবে? আমার ইমেজ ফর্ম হবে। আর ইমেজ কি হবে? ইংলিশে লিখে দিই একবার, রিয়েল ইমেজ হবে, ইনভার্টেড হবে, আর কি হবে? সেম সাইজ হবে। পজিশন কি হবে? সেন্টার অফ কার্ভেচারই পজিশন হবে। আচ্ছা, হ্যাঁ, ফোকাস দিয়ে একটা আসবে, আরেকটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে। স্যার অবজেক্ট যদি বিটুইন ইনফিনিটি এন্ড সেন্টার অফ কার্ভেচার থাকে তাহলে রে একটা প্যারালাল, আরেকটা তোমরা কি বলছো? একটা বলছো একজন, ফার্স্টে একজন করে দিই। শর্মিষ্ঠা আমাকে জিজ্ঞাসা করলো হচ্ছে সেন্টার যদি বলছো হচ্ছে বিটুইন ইনফিনিটি এন্ড সেন্টার অফ কার্ভেচার। দেখো প্রথম কথা, আমি যেটা করাচ্ছি এটা বিটুইন ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের কেস না, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচারে যদি বস্তু থাকে তাহলে কি হবে। আর তুমি যে কোশ্চেনটা জিজ্ঞাসা করছো ওটা হিসেবে যদি ধরি তাহলে এটা আমাকে জিজ্ঞাসা করছো যে ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে যদি অবজেক্ট থাকে তাহলে কোন দিক দিয়ে যাবে? একটা যাবে প্যারালালি যাবে, ফোকাস দিয়ে পাস করবে, আরেকটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে। হ্যাঁ, তুমি যেটা বলছো ওটা ঠিক, সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। ঠিক আছে, এবার হচ্ছে আত্রি, তোমার কোশ্চেন দেখি। তোমার কোশ্চেন বলছে ফোকাস দিয়ে একটা আসবে, আরেকটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে। ফোকাস দিয়ে একটা আসবে, আরেকটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে। আচ্ছা, ওর অ্যান্সারটা দিচ্ছে। হ্যাঁ, একটা ফোকাস দিয়ে আসবে, প্যারালাল যাবে, ফোকাস দিয়ে আসবে, একটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। ক্লিয়ার? আচ্ছা, আত্রি অ্যান্সার দিয়েছে, শর্মিষ্ঠার অ্যান্সার দিয়েছে। নাইস। চলো এবার এটা বুঝতে পারছো, এটা কি হচ্ছে? কেস 3। এটা কত হচ্ছে? কেস 3। কেস 3 তে কি হচ্ছে? সেন্টার অফ কার্ভেচারে আছে, প্যারালাল আছে, ফোকাস দিয়ে পাস করছে, ফোকাস দিয়ে যাচ্ছে, প্যারালালি আসতেছে। মিট কোথায় করবে? সেম পজিশন সেম সাইজ। ব্যাস, এত অব্দি ক্লিয়ার? এবার আমাদের হচ্ছে কেস 4। কেস 4 এ যাওয়ার আগে এটাকে একটু কপি করে নিই, টেকনোলজিয়া। চলো নেক্সট। বলো সবাই বুঝতে পারতেছো তো? এমন কেউ নেই তো যার প্রবলেম হচ্ছে কোথাও বুঝতে পারছে না, স্যার এটা তো গোজামিল দিয়ে বলে দিলেন, এরকম কেউ নেই তো? ক্লিয়ার? সবার ঠিকঠাক ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো তোমার কাজ কি হবে বলো তো? প্রত্যেকদিন ক্লাসে আসবা, ক্লাসে এসে আমি যেটা বলবো অতটুকুন জিনিস একদম ক্লিয়ার করে বাড়িতে যাওয়া। দেখো যদি ক্লিয়ার যদি এই জিনিসগুলো না হয় তাহলে বাড়িতে গিয়ে তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে, মানে টাইম ওয়েস্ট। তুমি আমার কাছে আসো, করছো, কোথাও প্রবলেম হচ্ছে তুমি আমাকে বলো যে স্যার এটা বুঝতে পারছিস না, আমি একবার দুবার তিনবার আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে? আর আমি এতটুকুন গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতন দেখো কোথাও প্রবলেম হবে না। তারপরেও যদি তোমার প্রবলেম হয় তাহলে লাইভ সেশন তো আছেই, প্রত্যেকদিন আমাকে জিজ্ঞাসা করে নেবে যে স্যার এটাতে প্রবলেম, ওটাতে প্রবলেম আছে, জিজ্ঞাসা করে নেবে, আমি বলে দেবো। আর তোমাদের জন্য অবশ্যই কোনো একটা টেলিগ্রাম চ্যানেল, আমি নিজস্ব পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল খুলবো, ওখানে তোমাদের যা ডাউট আছে সব ডাউট আমি ক্লিয়ার করে দেবো। দেখো যা ডাউট থাকবে তুমি ওই টেলিগ্রামে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ওখান থেকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? অবশ্যই খুলবো, কিন্তু আপাতত একটুখানি টাইম দাও আমাকে, জিনিসগুলো ম্যানেজ করতে একটু টাইম লাগবে।
ঠিক আছে। লাস্ট ইয়ার যে ক্লাস হলো না, লাস্ট ইয়ার যে আরআইসি ব্যাচে যারা ছিল, তোমাদের দাদা দিদি যারা ছিল, তাদের জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছিলাম। ওখানে প্রত্যেকদিন এরকম শর্ট কোশ্চেন আমি করতাম, পোল দিয়ে পোস্ট করতাম যে হ্যাঁ এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। আমি প্রত্যেকদিন একটা করে কোশ্চেন দিতাম, সাথে 4টা করে পোল থাকতো, টেলিগ্রামে থাকতো। ঠিক আছে, তো মেক শিওর তোমাদের অবশ্যই যাতে টেলিগ্রাম চ্যানেলটা থাকে। টেলিগ্রাম যদি না থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে। চলো কেস 4, কেস 4 এ কি হবে? নাইস। কেস 4 এ কি হবে? এটা একটা আছে, প্রিন্সিপাল এক্সিস। প্রিন্সিপাল এক্সিস যদি হয়, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার ধরি, এটাকে ফোকাস ধরি। আচ্ছা এত ছোট ছোট করে ধরলাম, এটাকে সেন্টার অফ কার্ভেচার ধরি, এটাকে ফোকাস ধরি। ঠিক আছে, এবার কি আছে? অবজেক্ট কোথায় আছে? সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে আছে। সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে যদি থাকে তাহলে লাইট প্যারালালি আসবে। প্যারালালি যদি আসে, রুল 1, প্যারালালি যদি যায় ফোকাস দিয়ে পাস করবে। তাহলে প্যারালালি যদি যায় ফোকাস দিয়ে পাস করবে। আর আরেকটা কোন দিক দিয়ে পাস করবে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। তাহলে লাইট রে কোথায় মিলিত হচ্ছে? এই জায়গাটা আরেকবার ড্র করে দিই। এদিক দিয়ে আসলে পরে ফোকাস দিয়ে পাস করবে। তাহলে ম্যাচ কোথায় করতেছে? এই পয়েন্টে ম্যাচ করতেছে। এই যে, তাহলে আমার অবজেক্ট কোথায় হবে? এটা আমার অবজেক্ট হবে। তাহলে এবার যদি বলি আমি প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হচ্ছে? সেন্টার অফ কার্ভেচারের বাইরে, এর বাইরে, বা তুমি বলতে পারো বিটুইন ইনফিনিটি এন্ড সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার আর ইনফিনিটির মাঝখানে হচ্ছে, এটা তুমি বলতে পারো। আলোক রশ্মি সত্যিকারের মিলিত হচ্ছে না মিথ্যাকারের মিলিত হচ্ছে? সত্যিকারের আলোক রশ্মি মিলিত হচ্ছে, তার মানে কি হবে? রিয়েল ইমেজ হবে। তার মানে এখানে কি হবে? রিয়েল ফ্রুট জুস। ঠিক আছে, এরপরে কি আছে? লার্জার ইন সাইজ হচ্ছে, বিবর্ধিত হচ্ছে, বিবর্ধিত, লার্জ ইন সাইজ। ঠিক আছে, আরেকটা কি হচ্ছে? উল্টা হচ্ছে, ইনভার্টেড বা অবশীর্ষ। চলো ক্লিয়ার? এটা গেল আমাদের কেস 4। আর দুটা কেস বাকি আছে, কেস 5, কেস 6। আরেকবার দেখে নাও, আরেকবার যদি বলে দিই, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে আছে, লাইট রে দুই দিক দিয়ে পাস করবে, একটা হচ্ছে প্যারালালি আসবে, ফোকাস দিয়ে পাস করবে, আরেকটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। মিট করবে কোথায়? এখানে। তার মানে এইটা আমার কি হচ্ছে? ইমেজ হচ্ছে। ইমেজটা কি হচ্ছে? রিয়েল ইমেজ হচ্ছে। কেন রিয়েল ইমেজ? কারণ লাইট রে গুলো সত্যিকারের মিলিত হচ্ছে, সাইজে বড় হচ্ছে মানে বিবর্ধিত, আর এটা কি হচ্ছে? উল্টা হচ্ছে মানে অবশীর্ষ বা ইনভার্টেড। ব্যাস শেষ। ঠিক আছে, নেক্সট যেটা আছে, আচ্ছা আমরা কেস 4 আগে করে দিচ্ছি, কেস 5 এটা। চলো কেস 5 করার আগে কেস 5টাকে কপি করে নেই। কেস 5 কপি টু এটা। চলো এটা কি আছে? এটা হচ্ছে কেস 5। কেস 5 এ কি হবে? অবজেক্ট কোথায় থাকবে? চলো, এটা হচ্ছে কেস 1, কেস 2, কেস 3, কেস 4, কেস 5। তাহলে কেস 5 এ অবজেক্ট কোথায় থাকবে? ফোকাসে থাকবে। তাহলে কেস 5 এ অবজেক্ট কোথায় থাকবে? ফোকাসে থাকবে। তাহলে ফোকাসে যদি থাকে, বস্তু কোথায় হবে? ফোকাসে। ফোকাস বলতে তোমাদের প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, প্রিন্সিপাল ফোকাসে থাকবে। তাহলে এটা কি হচ্ছে আমাদের? অবতল দর্পণ। অবতল দর্পণ বা কনকেভ মিরর। কনকেভ মিরর যদি হয়, এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, প্রিন্সিপাল এক্সিস, আর এখানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ফোকাস। এবার অবজেক্ট যদি আমার কোথায় থাকে? ফোকাসে থাকে। অবজেক্ট কোথায় আছে? ফোকাসে আছে। এই যে এটা হচ্ছে ফোকাস। তাহলে ফোকাসে যদি থাকে তাহলে লাইট রে একটা আসবে, ফার্স্ট ল, লাইট রে আসবে, ফোকাস দিয়ে পাস করবে, এটা হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট লতে আমরা কি করছিলাম? ফোকাস দিয়ে পাস করবে। এই যে ফোকাস দিয়ে পাস করলো,
আরেকটা কোন দিক দিয়ে পাস করবে? আরেকটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। কেন সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে? আরেকটা কোন দিক দিয়ে পাস করবে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। কেন সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে? আমি বলেছিলাম সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি লাইট আসে তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়েই পাস করবে, মানে এই দিক দিয়েই পাস করবে। এত অব্দি ক্লিয়ার? সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি লাইট আসে রিফ্লেকশনের পরে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। এরা কি কখনো মিলবে? এরা কখনো কি মিলবে? মিলতে পারবে না, কখনোই মিলতে পারবে না। সাথে সাথে চলতে তো পারবে বাট মিলতে পারবে না। সো ট্র্যাজেডি। ঠিক আছে, এরা মিলতে পারবে না। তো কল্পনা জগতে ধরে নেওয়া হয় যে হ্যাঁ এটা কোথায় মিলবে? অসীমে মিলবে। অসীম আসবেও না, ওরা মিলবেও না। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? এটা পরপর চলতে থাকবে। এটা কি? এটা হচ্ছে প্যারালাল। এটা হচ্ছে প্যারালাল লাইট রে। যদি এটাকে হয়, এটাকে একটুখানি ক্যান্সেল, এটা ঠিক আছে। এটা জীবনে কোনোদিন মিলতে পারবে না। ঠিক আছে, সাথে সাথে চলবে বাট মিলবে না, ওদের জন্য অনেক কষ্ট। এবার কি আছে? ধরে নেই যে হ্যাঁ ওরা মিলে যাবে। কোথায় মিলবে? অসীমে মিলবে। তাহলে অসীমে যদি মেলে তাহলে এটা সত্যিকারের মিলিত হচ্ছে, তার মানে কি হবে? রিয়েল ইমেজ হবে। আর মিলিত যদি হয় এর সাইজ অনেক বড় হবে। এর সাইজ কি হবে? বিশাল বড় হবে। তার মানে কি হবে? এটা অতিমাত্রায় বিবর্ধিত। অতিমাত্রায় বিবর্ধিত। নেক্সট যেটা আছে ওটা কি? উল্টানো হবে, মানে ইনভার্টেড হবে। ইনভার্টেড হবে। এত অব্দি ক্লিয়ার? রিয়েল হবে, অতিমাত্রায় বিবর্ধিত হবে, আর কি হবে? এই অতিমাত্রায় বিবর্ধিতটাকে ইংলিশে লিখতে পারো হাইলি এনলার্জড। হাইলি এনলার্জড। ঠিক আছে, অতিমাত্রায় বিবর্ধিত, আর কি হবে? ইনভার্টেড হবে। আর বস্তুর অবস্থান কোথায় হবে? বস্তুর অবস্থান অসীমে হবে। এটা হচ্ছে কেস 5। লাস্ট একটা কেস পড়ে আছে, ওটা হচ্ছে কেস 6, দেন অবতল দর্পণ কমপ্লিট। ঠিক আছে, লাস্ট একটা পড়ে আছে। চলো লাস্ট একটা। পূজা গুড মর্নিং। পূজাকে অনেকক্ষণ পরে দেখলাম, পূজা কমেন্ট করে নাই আগে, করছে কোথাও? হ্যাঁ একদম সকালবেলায় গুড মর্নিং বলছে, তারপরে এখন কমেন্ট করলো। পূজা বুঝতে পারছো তো সব? আমি তাই ভাবলাম, পূজাকে তো কমেন্ট সেকশনে দেখি নাই। পূজা বুঝতে পারছো তো সব? দেখো বস্তু এবার কোথায় লাগবে? লাস্ট কেস। এটা যদি আমাদের অবতল দর্পণ হয়, অবতল দর্পণের এটা কি আছে? এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। প্রিন্সিপাল এক্সিসের মধ্যে এটা কি আছে? সেন্টার অফ কার্ভেচার। এটা কি আছে? ফোকাস। এবার কি আছে? বস্তু কোথায় আছে? ফোকাস আর পোলের মাঝখানে। তারপরে বস্তু কোথায় হবে? বিটুইন ফোকাস অ্যান্ড পোল। ফোকাস আর পোলের মাঝখানে যদি থাকে তাহলে কি করে যাবে? এক তো লাইট এদিকে যাবে, ফার্স্ট ল। সমান্তরালে গেলে কি হবে? ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা কোন দিক দিয়ে পাস করবে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। এতটুকু জিনিস ক্লিয়ার? তাহলে একটা ফোকাস দিয়ে পাস করবে, একটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। এরা জীবনে কোনোদিন মিলবেও না, অসীমেও মিলবে না, তার কারণ এরা দূরে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে এরা যদি আস্তে আস্তে দূরে যায় তাহলে এদের কি কখনো এরা মিলতে পারবে? কখনো এরা মিলবে না। তাহলে এরা যদি না মেলে তার মানে কি হবে? কল্পনা জগতে এরা মিলে যাবে। ঠিক আছে, কল্পনা জগতে ওখানে মিলে যাবে। তাহলে এখানে যদি মিলিত হয় তাহলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? প্রতিবিম্ব এখানে উৎপন্ন হবে। তার মানে কি দর্পণের পেছনে উৎপন্ন হবে। তাহলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? দর্পণের পেছনে উৎপন্ন হবে। সত্যিকারের কি মিলিত হচ্ছে? না। তাহলে এই যে ফার্স্ট ভার্চুয়াল ইমেজ ফর্ম হলো বা অসৎবিম্ব ফর্ম হলো, এনলার্জড হবে। এনলার্জড মানে বিবর্ধিত, আর অতিমাত্রায় বিবর্ধিত হচ্ছে হাইলি এনলার্জড। আরেকটা কি হচ্ছে? ইরেক্ট হচ্ছে। ইরেক্ট হবে মানে তোমরা লিখতে পারো সমশীর্ষ হবে। ঠিক আছে,
কেস 5টা আরেকবার বলবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেকবার বলে দেবো কেস 5 কেস 4। হ্যাঁ, প্রবলেম হলে পরে জিজ্ঞাসা করো। আচ্ছা আপাতত এটা কেস 6 চলতেছে, কেস 6টা একবার বুঝে নাও। কেস 6টাতে কি হলো, অবজেক্ট কোথায় আছে, ফোকাস আর পোলের মাঝখানে আছে। এখান থেকে একটা লাইট রে যাবে, লাইট রে গিয়ে কি করবে, প্যারালালে যাচ্ছে, ফোকাস দিয়ে পাস করবে, আরেকটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। এরা জীবনে কোনোদিন মিলবে না, তাহলে এদেরকে এক্সটেন্ড করলে পরে দর্পণের বাইরে মিলিত হচ্ছে, দর্পণের পিছনে মিলিত হচ্ছে। তাহলে এটা কি সত্যিকারের মিলিত হচ্ছে? সত্যিকারের মিলিত হচ্ছে না, তার মানে এটা কি হচ্ছে, অসৎ বিম্ব হচ্ছে। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার? 6 বুঝতে পারছো? চলো 4 এ প্রবলেম, 5 এ প্রবলেম। চলো 4 দেখে নেই একবার, 5 দেখে নেই একবার। কেস 4, কেস 4 এ কি আছে, বস্তুটার অবস্থান কোথায় আছে, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে। তাহলে বিটুইন সেন্টার অফ কার্ভেচার এন্ড ফোকাস, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে আছে। আলোক রশ্মি কি হবে, একটা সমান্তরালে যাবে, গিয়ে কোন দিক দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে, আরেকটা কোন দিক দিয়ে পাস করবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। দেখো প্যারালালি যাচ্ছে, ফোকাস দিয়ে পাস করবে, আরেকটা কোন দিক দিয়ে পাস করবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। ম্যাচ কোথায় হচ্ছে, এখানে হচ্ছে। কোথায়, এটা সেন্টার অফ কার্ভেচারের বাইরে ম্যাচ করতেছে। তার মানে আমি বলতে পারি সেন্টার অফ কার্ভেচারের বাইরে মিলিত হচ্ছে, বা অসীম আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে মিলিত হচ্ছে। এইদিকে অসীম, এদিকে সেন্টার অফ কার্ভেচার। তাহলে বলতে পারি সেন্টার অফ কার্ভেচারের বাইরে মিলিত হচ্ছে, অথবা অসীম আর সেন্টার অফ কার্ভেচারের মাঝে মিলিত হচ্ছে। সত্যিকারের মিলিত হচ্ছে, হ্যাঁ, তাহলে রিয়েল ইমেজ। বড় হচ্ছে, হ্যাঁ, তাহলে বিবর্ধিত বা এনলার্জড। উল্টানো হচ্ছে, হ্যাঁ, তাহলে অবশীর্ষ বা ইনভার্টেড। চলো কেস 4, কার জানি প্রবলেম ছিল কেস 4? আদিশা প্রবলেম আছে আর? প্রগতা, প্রগতা নতুন নাম, প্রগতি, প্রগতি, প্রণতি, আমি এই নামগুলো শুনেছি, প্রণতি, প্রগতি, এই নামগুলো শুনেছি। প্রগতা নতুন নাম। ঠিক আছে, চলো এরপর কি আছে, কেস 5। কেস 5 এ কি বলছে, বস্তু কোথায় আছে, বস্তুকে রেখেছি হচ্ছে ফোকাসে। চলো আরেকবার ভালো মতন দেখে নাও, বস্তুটাকে রাখছি কোথায়, ফোকাসে। তাহলে আলোক রশ্মি একটা যাচ্ছে সমান্তরালে, কার সমান্তরালে, প্রিন্সিপাল এক্সিসের সমান্তরালে যাচ্ছে। তাহলে প্রিন্সিপাল এক্সিসের সাথে যদি সমান্তরালে যায়, মানে প্যারালালি যায়, সমান্তরাল মানে হচ্ছে প্যারালালি, প্যারালালি যদি যায়, তাহলে ওটা রিফ্লেকশনের পরে কোন দিক দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা যদি কোন দিক দিয়ে যাবে, আরেকটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, তাহলে ওটাও সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে। দুটো না প্যারালাল হবে। কেন প্যারালাল হবে, কারণ সি থেকে এফ এর দূরত্ব, এফ থেকে পি এর দূরত্ব দুটা সেম। তার মানে এখান থেকে এফ বরাবর যাচ্ছে, এফ থেকে সি বরাবর যাচ্ছে, তার মানে দুটার কি, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম। তুমি যদি দুটা ডিস্টেন্সকে সেম করে দাও, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা যদি সেম করে দাও, তাহলে টোটাল লাইনটাতে কি হবে, সেম ডিস্টেন্স মানবে। দেখো এই পয়েন্টটার থেকে, এফ পয়েন্টটার থেকে এই পয়েন্টটা, আর সি পয়েন্ট থেকে এফ পয়েন্ট, এইটুকুন ডিস্টেন্স আর এইটুকুন ডিস্টেন্স সেম। তার মানে টোটাল রাস্তা বরাবর এই সেম ডিস্টেন্সটা। ঠিক আছে, ওই জিনিসটা যদি হয় তাহলে পরে আমি বলে দিচ্ছি, দাঁড়াও দেখি এক সেকেন্ড। মাল্টি ফিঙ্গার দিয়ে বোঝাই, তাহলে পরে বুঝতে পারবে। এখানে কি আছে, এটা আছে সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, এটা ফোকাসে বস্তু আসবে। এবার দেখো এইটুকুন ডিস্টেন্স আর এইটুকুন ডিস্টেন্স সেম, কারণ এই ডিস্টেন্স এই ডিস্টেন্স সেম, এই ডিস্টেন্স এই ডিস্টেন্স সেম, তাহলে এইটুকুন ডিস্টেন্স আর এইটুকুন ডিস্টেন্স সেম, তাহলে আসবে কোন দিক দিয়ে, এরকম করে প্যারালালি চলতে থাকবে। বুঝতে পারছো, এটা প্যারালালি আসতে থাকবে। তাহলে এটা কি হবে, এদিক দিয়ে পাস করবে, এটা কি হবে, এদিক দিয়ে পাস করবে, দুটা কি হবে, প্যারালালি আসতে থাকবে। চলো এটাই, ঠিক আছে, বুঝতে পারছো, প্রগতা বুঝতে পারছো, নাইস। চলো তাহলে এখানে আমাদের কমপ্লিট হলো হচ্ছে অবতল দর্পণের 6টা কেস কমপ্লিট হয়ে গেল।
এবার যেটা আমাদের কাছে আছে উত্তল দর্পণের জাস্ট একটা কেস, দেন আলোকচিত্র দর্পণের ক্ষেত্রে কমপ্লিট। এছাড়া দর্পণে কিছু নেই। দেখো দর্পণ আলো চ্যাপ্টারটা এত ইজি, তার কারণ কি বলতো, আলো চ্যাপ্টারটাকে তিনটা পার্টে ডিভাইড করা যায়। এক তো দর্পণ, মিরর, লেন্স আর কয়েকটা ঘটনা। মিরর ভালো মতন আজকে পড়া হয়ে গেল, নেক্সট দিন আমরা লেন্স কমপ্লিট করবো, তারপরে দিন ঘটনা কমপ্লিট করবো, ব্যাস কমপ্লিট হয়ে যাচ্ছে আলো। ঠিক আছে, দেখো এরপর কি আছে, উত্তল দর্পণ। উত্তল দর্পণের জন্য যদি চেক করি তাহলে কি হয়, দেখো উত্তল দর্পণের জন্য এটা স্পেশাল কেস লিখে রাখতে পারো। স্পেশাল কেস, একটাই কেস হয় তার জন্য স্পেশাল। যেরকম এটা যদি কি হয়, একটা এটা কি আছে, একটা উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ যদি এটা হয় আর এটা যদি প্রিন্সিপাল এক্সিস হয়, তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, ওটা বলে দিই। দেখো অবতল দর্পণ, অবতল দর্পণ, আর এটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণে কি হচ্ছে, তুমি যদি একটু ভালো মতন দেখো, আলোগুলো আসছে একটা পয়েন্টে মিলিত হচ্ছে, একটা পয়েন্টে মিলিত হচ্ছে। অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মিগুলো কি হয়, কাছাকাছি আসে। আলোক রশ্মি আসলো, ফোকাসে কি হচ্ছে, মিলিত হচ্ছে। সবাই পাস করছে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে। তাহলে ফোকাসে মিলিত হচ্ছে, একই জায়গায় আসছে, তার জন্য এটাকে একটা নাম দেওয়া হয়। অবতল দর্পণকে এক ধরনের দর্পণ বলে, আরেকটাকে কি বলে, উত্তল দর্পণকে এক ধরনের দর্পণ বলে। আমি বলছি কি ধরনের দর্পণ বলে, আমি বলছি। এখানে সেন্টার অফ কার্ভেচার, এটাকে বলে হচ্ছে ফোকাস। আলো আসলো, কি হবে, ফোকাসকে কেন্দ্র করে বাইরের দিকে, বাইরের দিকে, ফোকাসকে কেন্দ্র করে বাইরের দিকে, ফোকাসকে কেন্দ্র করে বাইরের দিকে, বাইরের দিকে। দেখো উত্তল দর্পণে কি হচ্ছে, আলোগুলো অপসৃত হচ্ছে। আলোগুলো কি হচ্ছে, অপসৃত হচ্ছে। মনে হচ্ছে এই পয়েন্টটার থেকে আলো অপসৃত হচ্ছে, তার জন্য উত্তল দর্পণ, উত্তল দর্পণকে কে বলে, অপসারী। অপসারী দর্পণ বলতে পারো, একটা অভিসারী দর্পণ। ঠিক আছে, কনসেপ্ট এটাই। আরেকটা হচ্ছে অভিসারী দর্পণ, একসাথে যেহেতু মিলিত হচ্ছে, অভিসারী। অভিসারী দর্পণ অ্যাকচুয়ালি কি বলতো, এই একটা পয়েন্ট আছে, পয়েন্টটার থেকে যদি আলোক রশ্মি বেরিয়ে যায় তাহলে এটাকে কি বলে, এটা যেহেতু আলোক রশ্মিগুলো অপসৃত হচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। অপসারী আলোক রশ্মি গুচ্ছ। অপসারী মানে হচ্ছে, একটা হচ্ছে কনভার্জেন্ট, একটা হচ্ছে ডাইভার্জেন্ট। ঠিক আছে, অপসারী মানে হচ্ছে বাইরের দিকে যাচ্ছে, মানে ডাইভার্জেন্ট। ঠিক আছে, আরেকটা কি হয়, অভিসারী, মানে একটা জায়গায় মিলিত হচ্ছে। তাহলে একটা জায়গায় যেটা মিলিত হচ্ছে ওটা হচ্ছে কনভার্জেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অভিসারী আলোক রশ্মি। যাদের প্রবলেম হচ্ছে যে অপসারীকে কি বলে, অভিসারীকে কি বলে, আমি বলে দিচ্ছি। অপসারী মানে অপসৃত হচ্ছে, মানে কি ডাইভার্জেন্ট, আর এটা হচ্ছে কনভার্জেন্ট। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? চলো স্পেশাল কেসের মধ্যে আমরা কি দেখবো, যে আলোক রশ্মি আসলো, এখানে কোথাও কি আছে, একটা কোনো একটা বস্তু আছে, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটাকে ধরে নিই আমরা ফোকাস। তাহলে একটা সেন্টার অফ কার্ভেচার, একটা ফোকাস, বাইরের দিকে তো থাকবে না, ভেতরের দিকে থাকবে, তার কারণ স্পিয়ারটা কোথায় আছে, স্পিয়ারটা এইদিকে। তাহলে এর সেন্টার অফ কার্ভেচারও ভেতরে থাকবে, ফোকাসও ভেতরে থাকবে, বাইরের দিকে তো থাকবে না। বাইরের দিকে সেন্টার অফ কার্ভেচার কি করে থাকবে, এক সেকেন্ড, পাম রিজেকশনটা অফ। চলো এখানে যদি কোনো একটা অবজেক্ট থাকে, দর্পণের সামনে যদি কোনো রকম কোনো অবজেক্ট থাকে, আলোক রশ্মি আসবে, কি হবে, এই ফোকাসটাকে ইসে করে এই দিক থেকে এটা এরকম করে কি হবে, বাইরের দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটাকে কেন্দ্র করে বাইরের দিকে ছড়িয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, আরেকটা আলোক রশ্মি হচ্ছে
সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বলতেছিলাম সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, কিন্তু সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি যায় এইদিকে তো আর আলোক রশ্মি ঢুকতে পারবে না, না, কারণ এটা দর্পণ, দর্পণ ভেদ করে আলোক রশ্মি কি করে যাবে? তার মানে এখানে আসবে, মনে হবে সেন্টার অফ কার্ভেচার দিয়ে আবার কি হচ্ছে, পাস করে যাচ্ছে। তার মানে আলোক রশ্মিটা কেমন হবে, যে এই বরাবর আসলো আবার এই বরাবরই পাস করে যাবে, ব্যাস। তাহলে মিলিত কোথায় হচ্ছে? মিলিত তো কোথাও হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ এখানে মিলিত হচ্ছে। তার মানে ইমেজ কোথায় ফর্ম হবে? এখানে ইমেজ ফর্ম হবে। তাহলে আমরা কি লিখতে পারি? বস্তু কোথায় থাকবে? বস্তু যদি দর্পণের সামনে থাকে, বস্তু যদি দর্পণের সামনে থাকে, প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? প্রতিবিম্ব দর্পণের পেছনে উৎপন্ন হবে। প্রতিবিম্ব দর্পণের পেছনে উৎপন্ন হবে। বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্য 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। চলো আমাকে লেখো তো বৈশিষ্ট্য কি হবে, তাড়াতাড়ি সবাই অ্যান্সার দাও। বৈশিষ্ট্য কি হবে? চলো, বৈশিষ্ট্য কি হবে? আলোক রশ্মি সত্যিকারের মিলিত হচ্ছে, নাইস। আলোক রশ্মি সত্যিকারের মিলিত হচ্ছে, সত্যিকারের মিলিত হচ্ছে না। তাহলে সত্যিকারের যদি মিলিত না হয় তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো হচ্ছে ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। অসৎ বিম্ব, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। এরপরে কি আছে? ছোট হচ্ছে আকারে, তাহলে স্মল ইন সাইজ, মানে কি ক্ষুদ্রাকার হচ্ছে। এত ক্লিয়ার? অনেকে অ্যান্সার দিচ্ছে, নাইস। ভার্চুয়াল ইমেজ হবে। আচ্ছা, শর্মিষ্ঠা জিজ্ঞাসা করছে কনভেক্স মিররে প্যারালাল রে আসার জায়গাটা আরেকবার বুঝা দিব। ঠিক আছে, বুঝা দিচ্ছি। শর্মিষ্ঠা আরেকবার বুঝা দিচ্ছে। তাহলে কি হচ্ছে? এক তো অসৎ বিম্ব হবে, 2 ক্ষুদ্রাকার হবে, 3 নাম্বার কি হবে? 3 নাম্বার সমশীর্ষ হবে। চলো, এটা গেল আমাদের কেস, স্পেশাল কেস উত্তল দর্পণের জন্য। আলোকচিত্র দর্পণের জন্য এইটুকুনি আছে, এর থেকে বাইরে কোনো আলোকচিত্র আসে না। আসে নাকি? আর হয়ই না। ঠিক আছে, তো 6টা আর 1-এ 7টা কেস, টোটাল কেস কমপ্লিট হয়ে গেছে। চলো, শর্মিষ্ঠা আমাকে একটা জিজ্ঞাসা করছে, এটা জিজ্ঞাসা করছে। চলো, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে উত্তল দর্পণ। এখানে কি আছে? সিলভার কোটিং, সিলভার কোটিং। ঠিক আছে, চলো, এটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। প্রিন্সিপাল এক্সিস যদি হয় তাহলে এটাকে আমি ধরি সেন্টার অফ কার্ভেচার, এটাকে ধরি আমি ফোকাস। বস্তু কোথায় আছে? দর্পণের সামনে আছে। দর্পণের সামনে যে কোনো জায়গায় হতে পারে, এখানেও হতে পারে, এতটুকুনো হতে পারে। ঠিক আছে, এতটুকুন জিনিস ক্লিয়ার হয়। এরপর কথা হচ্ছে আলোক রশ্মি কি হবে? এখান থেকে আলোক রশ্মিটা আসবে, সমান্তরালে আসলো। কিন্তু আমরা কি জানি, প্রধান অক্ষের সাথে যদি সমান্তরালে আলোক রশ্মি আসে তাহলে কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। চলো তাহলে ফোকাস দিয়ে পাস করাই। তাহলে আলোক রশ্মি এদিক দিয়ে পাস করবে, করবে তো? করবে না। তার কারণ কি? ফোকাস দিয়ে পাস করবে আমি মানলাম, বাট দর্পণকে ভেদ করে কি করে যাবে? আলোক রশ্মি দর্পণকে ভেদ করে কখনো যেতে পারে? তার মানে এই কেসটা কি? এই কেসটা হবে না। তাহলে দর্পণকে তো ভেদ করে যেতে পারবে। তাহলে আমরা কি করব? যে হ্যাঁ, মনে হচ্ছে যে দর্পণটাকে ভেদ করে যাচ্ছে, মানে এখান থেকে মনে হচ্ছে যে আপতিত হচ্ছে, সরি এখান থেকে মনে হচ্ছে যে আলোটা আসছে, কারণ দর্পণকে ভেদ করে তো যাওয়ার কনসেপ্ট নেই, কিন্তু যেতে হবে ফোকাস দিয়ে। আমাদের ফার্স্ট লতে কি বলছিলাম? বলছিলাম হচ্ছে সমান্তরালে যদি আসে, প্রিন্সিপাল এক্সিসের সাথে যদি প্যারালালি আসে, তো ওটা অবভিয়াসলি ওটা কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। কিন্তু এখানে ফোকাস দিয়ে পাস করতে পারবে না, তাহলে ফোকাসকে কেন্দ্র করে বাইরের দিকে চলে যাবে। তাহলে ফোকাসকে কেন্দ্র করে কি হবে? ফোকাসকে কেন্দ্র করে বাইরের দিকে চলে যাবে। এতটুকুন জিনিস এবার বুঝতে পারছো? এই পার্টটা শর্মিষ্ঠা আমাকে জানাও যে হ্যাঁ এটা বুঝতে পারলে কিনা। আলোক রশ্মি যদি সমান্তরালে আসে তাহলে ফোকাস দিয়ে পাস করবে, বাট এখানে ফোকাস দিয়ে পাস করবে কি করে? এখানে তো ফোকাস ভেতরে, দর্পণের পেছনে ফোকাস, দর্পণের পেছনে তো আলোক রশ্মি আসতেই পারবে না। তাহলে দর্পণের পেছনে যদি আলোক রশ্মি আসতেই না পারে, তার মানে কি হবে? ফোকাসকে কেন্দ্র করে বাইরের দিকে চলে যাবে।
নাইস, বুঝে গেছে। চলো তাহলে আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে আসবে? এই দিক দিয়ে সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসবে, কিন্তু সেন্টার অফ কার্ভেচারে তো যেতে পারবে না। তার মানে কি হবে, আলোক রশ্মি আসবে তো এই দিক দিয়ে, দেন সেন্টার অফ কার্ভেচারটাকে কেন্দ্র করে বাইরের দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি মিট কোথায় করতেছে? এখানে মিট করতেছে। বৈশিষ্ট্য কি হবে? ছোট হবে, সমশীর্ষ হবে, অসৎ বিম্ব হবে। ঠিক আছে, ছোট হবে, সমশীর্ষ হবে, অসৎ বিম্ব হবে। অবস্থান কোথায়? দর্পণের পেছনে। বস্তুর অবস্থান কোথায়? দর্পণের আগে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? দর্পণের পেছনে। ক্লিয়ার? চলো, এটা হচ্ছে আমাদের কেস ছিল, উত্তল দর্পণের একটা কেস। এবার আমাদেরকে যে জিনিসটা আছে ওটা একদম ছোট ছোট সোজা সোজা জিনিস। অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয় বলো? অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়? 1 নাম্বার ব্যবহার করা হয় সার্চ লাইটে। 2 ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে। 'সার্চ লাইটে ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে? তার কারণ এরকম যদি থাকে, এখানে অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে, আর কি করে, ফোকাসে হচ্ছে লাইটটাকে রাখে। ফোকাস, ফোকাস, এটা ফোকাস। হ্যাঁ, ফোকাসে কি করছে? লাইটটাকে রাখছে। তাহলে কি হবে, এক তো লাইট এদিক দিয়ে ছড়াচ্ছে, আরেক তো লাইট এদিকে আসতেছে। এদিকে যখন লাইট গুলো আসতেছে, রিফ্লেকশনের পর কি হবে, সমান্তরালে যাবে। রিফ্লেকশনের পর লাইট কি হবে, সমান্তরালে যাবে। তার জন্য হেডলাইটে কি ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। সার্চ লাইটে কি ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। এত অব্দি ক্লিয়ার? চলো তোমাদের হোমওয়ার্ক দেই একটা, যে তোমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 3টা কাজ অবতল দর্পণের তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, অবতল দর্পণের 3টা কাজ তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট কি আছে? উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের ব্যবহার কোথায় করা হয়? একটা তো হচ্ছে স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করা হয়। স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করা হয়। স্ট্রিট ল্যাম্পে কি ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 2 উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ হচ্ছে গাড়ির রেয়ার ভিউ মিররে। রেয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডার বলে। রেয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয়। স্ট্রিট ল্যাম্পে কিভাবে ব্যবহার করা হয় না, কোনো একটা, সাপোজ করো এখানে কি আছে, এখানে হচ্ছে স্ট্রিট ল্যাম্পের ভেতরে এরকম থাকে, এখানে হচ্ছে লাইটটা আছে। তাহলে লাইটটা কি হবে, লাইট তো একটা সব দিকে ছড়াচ্ছে, প্লাস কি হচ্ছে, এখানে যেগুলো আসছে এই দর্পণের ওপর যেগুলো পড়তেছে ওগুলো কি হচ্ছে, আরো বেশি বেশি ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আরো বেশি বেশি ছড়িয়ে যাচ্ছে। যদি দেখো ভালো করে, এই জায়গাটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। এই যে এর উপরে, দর্পণের উপরে, উত্তল দর্পণের উপরে যদি কি আসে, আলোক রশ্মি আসে, তাহলে কি হবে, আলোক রশ্মিটা ছড়িয়ে যায়। কি আছে, আলোক রশ্মিটা ছড়িয়ে যায়। কি ফর্ম করে, ডাইভারজেন্ট আলোক রশ্মি ফর্ম করে, অপসারী আলোক রশ্মি ফর্ম করে। ঠিক আছে, তার জন্য কি করা হয়, এটা স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করা হয়। স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করলে পরে, এটা স্ট্রিট ল্যাম্প, হ্যাঁ স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করলে পরে কি হবে, অনেকটা জায়গা জুড়ে আলোকিত হবে। এত অবধি বুঝতে পারছো? চলো, নাইস। এখানেও তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। কি কি কাজে লাগে, তিনটা তিনটা করে, অবতল দর্পণের 3টা, উত্তল দর্পণের 3টা, জাস্ট আমাকে অ্যান্সার জানাবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার বলো, কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি হয়? আচ্ছা, ব্লার হয়ে যাচ্ছে কি, 1 সেকেন্ড দাঁড়াও তো। এবার ঠিক আছে।
নাইস, শর্মিষ্ঠা অ্যান্সার দিচ্ছে ভ্যাকিউম, শূন্য মাধ্যমে। ঠিক আছে, শূন্য মাধ্যমে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে? দর্পণে যখন দেখা যায় ঘড়িতে 3টে বাজছে, তখন অ্যাকচুয়ালিতে কটা বাজে? অ্যান্সার কি হবে? আদিশা অ্যান্সার দিচ্ছে ডি। ডি, নাইস। এটার অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি, 5টা কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দাও। देन छुट्टी, आज के लिए बस इतना ही। এখান থেকে অ্যান্সার কোনটা হবে? চলো নাইস। এখান থেকে কি আছে? দর্পণে দেখা যায় ঘড়িতে যখন 3টা বাজছে, তার মানে এটা যদি দর্পণ হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ঘড়িতে 3টা বাজে। 3টা বাজে মানে কি এরকম, তার মানে ওটা অ্যাকচুয়ালিতে কটা বাজে? 9টা বাজে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার। আপতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? এটা একদম বাচ্চাদের কোয়েশ্চেন। আপতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? আপতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? চলো তাড়াতাড়ি এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও। এখান থেকে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। 55 ডিগ্রি হবে, নাইস, এটা সোজা অ্যান্সার। তোমরা বলছো যে স্যার এত সোজা কোয়েশ্চেন। চলো 55 যদি ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ না, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যদি আপতন কোণ 55 ডিগ্রি হয় তাহলে বিচ্যুতি কোণ কত হবে? বিচ্যুতি কোণ কত হবে? তাড়াতাড়ি, বিচ্যুতি কোণ কত হবে? বিচ্যুতি কোণ মানে হচ্ছে ডেভিয়েশন, অ্যাঙ্গেল ডেভিয়েশন। ঠিক আছে, দেখো আলোক রশ্মি এটা আছে, এটার অ্যান্সার প্রথমত প্রতিফলন কোণ যদি হয় তাহলে অ্যান্সার হবে 55 ডিগ্রি, কিন্তু যদি বলে আমাকে বিচ্যুতি কোণ কত, তাহলে আলো আসতেছে এভাবে, প্রতিফলন হচ্ছে এভাবে, এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি। ঠিক আছে, আপতন কোণ কত হচ্ছে? 55 ডিগ্রি, প্রতিফলন কোণ কত হচ্ছে? 55 ডিগ্রি। কিন্তু আমাকে বলছে বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ মানে কি? আলোক রশ্মির যেদিকে যাওয়ার কথা ছিল বাট যাচ্ছে কত ডিগ্রিতে? আলোক রশ্মির যাওয়ার কথা ছিল এই দিকে, যদি এই প্রতিফলকটা না থাকতো তাহলে আলোক রশ্মি কোন দিক দিয়ে যেত? এটা দিয়ে পাস করতো। আলোক রশ্মি এই দিক দিয়ে পাস করতেছে, তাহলে এই টোটাল বিচ্যুতি কোণটা কত হবে? টোটাল বিচ্যুতি কোণটা কত হবে? এই টোটাল আলোক রশ্মিটা কত হচ্ছে দেখো, এটা কি হচ্ছে? একটা সরল রেখা, তার মানে এটা কত হবে? 180 ডিগ্রি। এই টোটালটা কত হবে? 180 ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল। আমরা পড়ছি না এক সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। এটা স্ট্রেট অ্যাঙ্গেল, তো এখান থেকে এটা কত হচ্ছে? 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, তার মানে এই টোটালটা কত হচ্ছে? 55 প্লাস 55 110 ডিগ্রি, তার মানে বাকিটা কত হবে? 70 ডিগ্রি। তাহলে বিচ্যুতি কোণ কত? 70 ডিগ্রি। যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে বাট যাচ্ছে এই দিক দিয়ে, তাহলে বিচ্যুতি কোণ কোনটা হবে? এটা বিচ্যুতি কোণ হবে। যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, যাচ্ছে এই দিক দিয়ে, তাহলে বিচ্যুতি কোণ কত হচ্ছে? 70 ডিগ্রি হচ্ছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন পরীক্ষায় চলে আসে যে বলে দিল প্রতিফলন কোণ বলে দিচ্ছে 55 ডিগ্রি, তাহলে বিচ্যুতি কোণ কত হবে? সরি, প্রতিফলন কোণ কেন বলছি, আপতন কোণ বলে দিল 55 ডিগ্রি, তোমাকে বলে দেবে বিচ্যুতি কোণ কত। বিচ্যুতি কোণ মানে অ্যাঙ্গেল ডেভিয়েশন, কতটা হচ্ছে, কতটা ডেভিয়েট করতেছে, এদিক দিয়ে আসার কথা ছিল, তার মানে টোটালটা 180 ডিগ্রি, কিন্তু যাচ্ছে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে পাস করতেছে। এটা 55, এটা 55, মানে টোটালে কত? 110। তাহলে বাকিটা কত? 110 মাইনাস, সরি 180 মাইনাস 110,
টোটালটা 180, তার মধ্যে এটা হচ্ছে 110, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 110 মানে 70, 125 না শর্মিষ্ঠা? আরেকবার দেখে নাও। এটা হচ্ছে প্রতিফলক, আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এদিক দিয়ে, কিন্তু মাঝখানে প্রতিফলক চলে আসছে, আলোক রশ্মি এদিক দিয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে মধ্যমা, মধ্যমা বলতে পারো বা অবিলম্ব বলতে পারো, সরি অবিলম্ব। তাহলে এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, এই টোটালটা কত? এক স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল মানে কত হবে? 180 ডিগ্রি। এটা টোটালটা 180 ডিগ্রি, এটা কত? 110 ডিগ্রি। 55 প্লাস 55 কত হবে? 110। তাহলে বাকিটা কত হবে? এই টোটালটা 180, এটা 110, তাহলে বাকিটা হবে হচ্ছে 180 মাইনাস 110 ইজ ইকুয়ালস টু কত হবে? 70। এটাতে কারো কোনো রকম প্রবলেম থাকলে জিজ্ঞাসা করো। কোয়েল ব্যানার্জি, শর্মিষ্ঠা, কোন রকম কনফিউশন? আদিশা, নাইস, 70 হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কনসেপ্টটা বুঝতে পারলে তো? কি হচ্ছে? একটা ইজি কোশ্চেন, বাট কোশ্চেনটাকে ঝামেলা করে দিচ্ছে। নাইস, বুঝতে পারছি। চলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, দুটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে। চলো, তাহলে আজকের ক্লাস এতটাই ছিল। তো এরপর তোমাদের সাথে কয়েকটা কথা আছে। বলো কেমন লাগলো তোমাদের ক্লাস? আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাও, কমেন্ট সেকশনে জানাও। আর আজকে যারা ইউটিউবে ক্লাস করলে, মানে তোমার এটা যেহেতু ইউটিউবে অ্যাজ আ ডেমো ক্লাস হিসেবে যাবে, তো যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য একটা প্রশ্ন, যে হ্যাঁ তোমাদের কেমন লাগলো তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আর দেখো, টাইম কিন্তু বেশি নেই, তোমরা দেখলেই তোমাদেরকে কিভাবে ক্লাস করানো হবে। তো এই জিনিসগুলো একটু ভালো মতন দেখো, যে হ্যাঁ ক্লাস কিভাবে করানো হচ্ছে এবার বুঝে গেলে এবার তাড়াতাড়ি জয়েন করে যাও, কারণ বেশি দেরি করো না। কারণ বেশি যদি দেরি করে যাও তাহলে আবার সিলেবাস কমপ্লিট করতে প্রবলেম হয়ে যাবে তোমার। তো ওখানে আবার ব্যাকলগ জমে যাবে, মানে ভর্তি ভর্তি ব্যাকলগ আছে, কমপ্লিট হচ্ছে না, তাহলে ওভাবে পড়াশোনা করে কোনো লাভ হবে না। তো যদি পড়াশোনা করো তাহলে ঠিকঠাক করে পড়াশোনা করো। আর হ্যাঁ শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো, দেখো অনেক ভালো লাগলো ক্লাসটা, ঠিক আছে, এবার তোমরা আমাকে জানাও যে তোমাদের কোথায় কোথায় প্রবলেম আছে। দেখো প্রত্যেক দিন তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে মোটামুটি 5 থেকে 10 মিনিট আমি তোমাদের সাথে আছি, যে হ্যাঁ ক্লাসে এমন কতগুলো কোয়েশ্চেন থাকে যেগুলো সলভ করে দেওয়া পসিবল হয় না, বা ক্লাসের মাঝখানে হুট করে বলা পসিবল হয় না। তো তোমাদের যা যা প্রবলেম আছে প্রত্যেক দিন আমি তোমাদের সাথে ক্লাস এন্ড হওয়ার পরে 5 থেকে 10 মিনিট আছি, 5-6 মিনিট আছি তোমাদের সাথে। তো তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, বাড়িতে কোনো কোয়েশ্চেন প্র্যাকটিস করছো ওটারও যদি ডাউট থাকে, তোমরা আমাকে এখানে জিজ্ঞাসা করতে পারো, তোমাকে আমি লাইভ সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, তো কোনো রকম যদি প্রবলেম হয় তোমরা জিজ্ঞাসা করতে পারো। চলো, কারো কোনো রকম কনফিউশন? থ্যাংক ইউ আত্রি, থ্যাংক ইউ আদিশা, শর্মিষ্ঠা থ্যাংক ইউ, কোয়েল থ্যাংক ইউ। ঠিক আছে, বলো তোমাদের কোনো রকম প্রবলেম থাকলে। দেখো ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তোমরা যারা যারা লিভ করতে চাও লিভ করতে পারো, কিন্তু তারপরেও যদি তোমাদের কোনো রকম প্রবলেম থাকে যে হ্যাঁ এটা আমি তো স্যার জিজ্ঞাসা করতে পারছি না, তাহলে পরে অবশ্যই আমাকে জানাও, এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর হ্যাঁ তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম তোমাদের যাতে অবশ্যই টেলিগ্রাম থাকে, টেলিগ্রামে তোমাদেরকে আমি একটা চ্যানেলে পরে জয়েন করাবো, যেখানে আমি প্রত্যেক দিন প্র্যাকটিস করাবো, প্রত্যেক দিন কোয়েশ্চেন দেবো, তোমরা ওখানেই রোজ দিন প্র্যাকটিস করবে। দেখো জিনিসগুলো এভাবেই হবে, যে হ্যাঁ তোমরা জয়েন করলে এবার তোমাদেরকে আমি কোশ্চেন দেবো, তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো বাড়ির কাজ কি কি দিলাম? দেখো বাড়ির কাজের মধ্যে দিলাম হচ্ছে জিন্দগি এক সফর है सुहाना। চলো এটা বাড়ির কাজে এটা দিলাম। আর বাড়ির কাজ দিলাম হচ্ছে উত্তল দর্পণের 3টা ব্যবহার, 2টা ব্যবহার আমি বলে দিছি, 3টা ব্যবহার। অবতল দর্পণের 2টা ব্যবহার বলা আছে, বাকি 3টা ব্যবহার।
আর বাড়ির কাজে যেটা আছে, বাড়ির কাজে হচ্ছে আলোকচিত্রগুলো একটু বাড়িতে খাতায় কলমে প্র্যাকটিস করো। দেখো তোমার বাকি জিনিসগুলো তুমি স্লাইড থেকে পড়ে নাও, স্লাইড থেকে একবার একবার করে দেখে নাও, জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, কমপ্লিট হয়ে যাবে। তুমি জাস্ট তোমার কাজ কি হবে বলো তো, যে কোনো একটা বই নাও বা সামথিং কিছু একটা নাও, যেখান থেকে বা কোশ্চেনে তুমি গুগলেই সার্চ করো না, যে রিফ্লেকশন রিলেটেড কোশ্চেন, এএনএম জিএনএম রিলেটেড, পর 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 কোশ্চেন চলে আসবে। তো ওই জিনিসগুলো ওখান থেকে প্র্যাকটিস করো, কিছু কিছু দেখো, যদি কোনো রকম প্রবলেম হয় একটুখানি এসে করো। আর যেটা করবে খুব ভালো করে ওটা হচ্ছে আলোকচিত্র বা রে ডায়াগ্রাম যেগুলো করালাম, ওগুলো খুব ভালো করে করবে, তার কারণ ওগুলো থেকে কোয়েশ্চেন শিওর শট আসে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো খুব ভালো করে করবে। এই পিডিএফটা কখন পেয়ে যাবে? এখনই দিয়ে দিচ্ছি, এই যে জাস্ট ক্লাসটা শেষ হবে এখনই দিয়ে দেবো, ঠিক আছে? আমি তোমাকে বলে দিচ্ছি, লাস্টের দুটা কোশ্চেন যেটা হোমওয়ার্ক দিলাম, তাছাড়া হোমওয়ার্ক দিলাম হচ্ছে অবতল দর্পণের 3টা ব্যবহার, উত্তল দর্পণের 3টা ব্যবহার, তার সাথে ছিল হচ্ছে রে ডায়াগ্রামের ইসেগুলো, ছবিগুলো, ঠিক আছে? রে ডায়াগ্রাম গুলো একটু হেল্প করো, বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট দিনের অ্যান্সার গুলো আমি বলে দিবো তাহলে, ঠিক আছে? তা এটা করা যায় যে হ্যাঁ নেক্সট দিন আজকে যে অ্যান্সার গুলো আছে ওগুলো আমি নেক্সট দিন একবার করে বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করে রাখো, নেক্সট দিন জিজ্ঞাসা করতে পারি বা আমি অ্যান্সার বলে দিব, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই পিডিএফটা অ্যাপে পাবে, যেহেতু এটা অ্যাপে হচ্ছে ক্লাসটা, তার জন্য যেহেতু এটা একটা ব্যাচের ক্লাস, তো অবশ্যই পিডিএফটা কোথায় পাবে? অ্যাপে পেয়ে যাবে, আর এখনই পেয়ে যাবে, আমি এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আদিশা বলছে যে কোন বই পড়বো। দেখো, কোন বই পড়বে, এক তো আমি বলবো যে আমার ক্লাসগুলোই ভালো মতন ফলো করো, ওখানেই আমি অনেক কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর কয়েকদিন পরে তোমাদেরকে কোনো একটা টেলিগ্রাম চ্যানেলে আমি জয়েন করিয়ে নেবো, তো ওখানেও আমি কোয়েশ্চেন অ্যান্সার দেবো। আর তাছাড়া যদি তুমি প্র্যাকটিস করতে চাও, অবশ্যই এএনএম জিএনএম রিলেটেড যে কোনো একটা বই, সাতরা পাবলিকেশনের একটা বই হয়, তো ওই বইটাও তুমি কিনে নিতে পারো, ওখান থেকেও তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? সাতরা পাবলিকেশনের একটা এএনএম জিএনএম এর বই হয়, তো ওখান থেকে প্র্যাকটিস করতে পারো, ভালো বই আছে, ওখানে কোয়েশ্চেন অ্যান্সার। আমি বলবো কোয়েশ্চেন অ্যান্সারের বই নাও, থিওরির বই নিতে যেও না, কোয়েশ্চেন অ্যান্সারের বই নাও। থিওরি তো আমরাই পড়িয়ে দিচ্ছি, কোয়েশ্চেন অ্যান্সার ওখান থেকে প্র্যাকটিস করো, আলাদা করে থিওরি পড়ার কোনো মানে হয় না। তুমি জাস্ট আমি যেগুলো পড়িয়ে যাচ্ছি ওগুলোই বাড়িতে বারবার বারবার করে রিভাইজ করো, দেন কোয়েশ্চেন অ্যান্সারের একটা বই নিয়ে নাও, কোয়েশ্চেন অ্যান্সারের বই নিয়ে ওখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে থাকো, যেটা প্রবলেম হচ্ছে আমি আছি সলভ করে দেবো, ঠিক আছে? ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করার জন্য কোনো বুক? আচ্ছা, ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করার জন্য কোনো বুক আমার যতদূর মনে হয় যে এএনএম জিএনএম এর সাতরা পাবলিকেশন যেটা আছে, সাতরা পাবলিকেশনে ইংলিশ ভার্সন বের হয়, তুমি একবার খোঁজ নিও, ইংলিশ ভার্সনের সাতরা পাবলিকেশনে ইংলিশ ভার্সন বের হয়। যদি কোনো রকম প্রবলেম হয় আমি আরেকবার তো দেখে জানাবো, ঠিক আছে? কোন বইটা ভালো হবে ওটা আমি একটু দেখে জানাবো। হ্যাঁ, কিন্তু সবাইকে একটা কথাই বলবো, এক্সট্রা করে বাড়িতে থিওরি পড়ার ঝামেলাটা করতে যেও না, তার কারণ এখানে তোমাদেরকে কম্পিটিটিভ এক্সাম, যত তুমি প্র্যাকটিস করবে, একজন স্টুডেন্ট যে 10টা অঙ্ক প্র্যাকটিস করে যাচ্ছে, বা তুমি সাপোজ করো 100টা অঙ্ক প্র্যাকটিস করে যাচ্ছে, একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর পরীক্ষার আগে ও 100টা অঙ্ক প্র্যাকটিস করে যাচ্ছে বা 100টা কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাচ্ছে, সেই জায়গায় তুমি এখন থেকেই প্রত্যেক দিন কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা স্টার্ট করছো, প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা স্টার্ট করছে, আর এটা এখন থেকেই স্টার্ট করো, তাহলে আমরাও সিলেবাস কমপ্লিট করব। তুমি যে বইয়ের থেকে প্র্যাকটিস করছো বা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছো, ওই বইয়ের থেকেও তোমার কি হয়ে যাবে, ওই চ্যাপ্টার গুলো কমপ্লিট হতে হতে যাবে। এমন কোনো তাড়াহুড়ো থাকবে না যে হ্যাঁ সম্পূর্ণ বইটা আমাকে এত টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, এত তাড়াহুড়ো থাকছে না, তার কারণ আমি সিলেবাস কমপ্লিট করাচ্ছি, সাথে সাথে প্রত্যেকদিন আমার ক্লাসের পরে তুমি ওই চ্যাপ্টারটা ওই বইটা থেকে করে দিচ্ছ, তাহলে বইটাও আস্তে আস্তে কমপ্লিট হতে থাকবে, তোমার জিনিসগুলো ক্লিয়ারও হতে থাকবে, কোথাও আটকালে আমি আছি তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে? তো আপাতত এই জিনিসটাই করার প্র্যাকটিস করো, যে হ্যাঁ ক্লাস শেষ হবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করো, দেন মক টেস্ট সিরিজ আসবে, মক টেস্ট সিরিজে মক টেস্ট লাগাও, ভালো একটা মার্কস নিয়ে আসো, ফুল লেন্থের মক লাগাও, নেক্সট দিন তোমাদেরকে এএনএম জিএনএম এর একটা সরকারি কলেজে দেখতে চাই, ঠিক আছে? বুঝতে পারছো সবাই?
কারো কোনো রকম কনফিউশন? চলো আজকের ক্লাসটা তাহলে এত পর্যন্তই রাখছি। যারা তোমরা আজকের ক্লাসটা করলে তোমরা অবশ্যই আমাকে জানাও যে ক্লাসটা কেমন লাগলো। ইউটিউব থেকে যারা ক্লাসটা করছো তারাও আমাদেরকে জানাও যে তোমার ক্লাসটা কেমন লাগলো। আর তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা বেশি দেরি করো না, যাতে এত দেরি করো না যাতে সময় হাতছাড়া হয়ে যায়। কারণ সময় একমাত্র একটা জিনিস যেটা আবার রিটার্ন করবে না। ক্লাস 9-এ কেউ পড়ছে, সে ক্লাস 10-এ উঠে যাবে। তো স্যার ক্লাস 9-এ তো আরেকবার পড়তে পারতো, তাহলে ফেল হয়ে যাচ্ছে, আরেকবার পড়তে পারছে, এটাকেও রিপিট করা যায়। বাট যে টাইমটা চলে যাচ্ছে ওই টাইমটাও আর রিটার্ন পাবে না। তো আমি বলবো যা ডিসিশন নাও নিজের জন্য ডিসিশন নাও। তোমার যদি এএনএম জিএনএম, তোমার যদি লক্ষ্য এনএম জিএনএম হয়, তোমার যদি টার্গেট এনএম জিএনএম হয়, তাহলে অবশ্যই অবশ্যই টার্গেট ব্যাচে জয়েন করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তো তার আগে পর্যন্ত টাটা, বাই বাই, থ্যাংক ইউ প্রগতা, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।